হুম, শুধু স্লাইড আসবে। আসসালামু আলাইকুম। জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আফিয়া তাসনিম, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, এমডি মাইক্রোবায়োলজি, বারডেম এবং 45তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমাদের আজকের টপিকটা হচ্ছে প্রিলিমিনারিতে 130+ নম্বর পাওয়ার কৌশল, এবং এইটা নিয়েই আমি আজকে আপনাদের সবার সাথে আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করা যাক। ওকে, বিসিএস প্রিলিমিনারি 130+ স্কোরিং স্ট্র্যাটেজি। এখন আমাদের সবার মনেই সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, বর্তমানে বিসিএস এ যে প্যাটার্নের কোশ্চেন হচ্ছে তাতে কি 130+ স্কোর করা সম্ভব? অবশ্যই সম্ভব, যদি আপনার পড়ার প্র্যাকটিস এবং আপনার স্ট্র্যাটেজি ঠিক থাকে, এবং সেটাই আমি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ, স্লাইড বাই স্লাইড দেখাচ্ছি। প্লিজ কাম অন। ওকে, তাহলে প্রথমেই আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে বাস্তবতাটা বুঝে নিতে হবে। 130+ আমরা কিভাবে করব? 130। এখন বিসিএস এ আমাদের মার্কসটা কত? বিসিএস এ আমাদের প্রিলিমিনারিতে টোটাল মার্কসটা হচ্ছে 200 মার্কস। তো 200 এর মধ্যে 130 পাওয়া মানে হচ্ছে আমাদের 65% যে আমাদের একদম অ্যাকুরেট হচ্ছে ঠিক তা না, আমরা প্রায় 80% অ্যাকুরেসি উইথ স্মার্ট প্রিপারেশন যদি আমরা রাখি, একদম স্মার্টলি প্রিপারেশন অ্যান্ড স্মার্টলি যদি আমরা স্কিপ করতে পারি অ্যান্সারগুলোকে, তাহলে কিন্তু 130+ আমাদের পক্ষে কভার করা পসিবল। তাহলে এখন বিষয় হচ্ছে যে যদি এতটা পসিবল হয়, প্রিলিতে ফেল করে কারা? বিষয়টা হচ্ছে প্রিলিতে ফেল করে বেশি পড়া মানুষ কিন্তু ফেল করে না, ভুল করা মানুষ যারা তারা বেশি ফেল করে। কেন? কারণটা দেখেন, প্রিলিমিনারিতে আমাদের এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 1, আর আপনি যদি সেখানে নেগেটিভ মার্কিং করেন, নেগেটিভ মার্কিং এ কিন্তু আপনার 0.5 আবার কাটা চলে যাচ্ছে। তার মানে আপনার দুটা নেগেটিভ মার্কিং এ কিন্তু আপনার অলরেডি একটা কোশ্চেনের মার্কস গন। কাজেই যারা 130+ তোলে তারা সব পড়ে না, তারা ভুলটাকে কম করে করে। আপনাকে ভুল কম করতে হবে, এবং এটার স্ট্র্যাটেজিটা আমি আমার পরের স্লাইডগুলোতে দেখাচ্ছি। আই হোপ এটুকু ক্লিয়ার। তাহলে আসেন, আমাদের 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা কবে? পরীক্ষাটা হচ্ছে সহজ ভাষায় আমাদের আগামী শুক্রবার। আজকে কি? আজকে হচ্ছে আমাদের বৃহস্পতিবার। তাহলে আমরা সময় কয়দিন পাচ্ছি? সময় আমরা পাচ্ছি 7 দিন। এখন এই 7 দিন আমাদের মাথায় যে প্রশ্নটা সবসময় ঘুরপাক খাচ্ছে, 7 দিন আমরা কি করব, কি পড়বো, কতটুকু পড়বো, কত সময় পড়বো, এক্সাম হলে আমরা কতগুলো দাগাবো, কনফিউজিং প্রশ্ন নিয়ে এক্সাম হলে কতগুলো দাগাবো, কনফিউজিং প্রশ্ন নিয়ে কি করব, এক্সাম হল স্ট্র্যাটেজি কি হবে। এই তিনটা আসবে একসাথে, এই দুটো আসবে একসাথে, আর এই দুটো আসবে আলাদা। সাম্প্রতিক নিয়ে আমরা কি করব, এবং আমাদের প্রত্যেকের কাছেই সবাই কিন্তু আমরা সব সাবজেক্টে সমান এক্সপার্ট না। আমাদের যার কাছে যে সাবজেক্টটা ডিফিকাল্ট লাগে, সেই ডিফিকাল্ট সাবজেক্টটা আমরা কি করব। তো এই সবগুলো, এই দুটো একসাথে, নিচের দুটো একসাথে, এবং মাঝের তিনটা একসাথে, এইভাবে আমি নেক্সট স্লাইডগুলো আমি এখন আপনাদেরকে শো করছি। আশা করি ধাপে ধাপে সব ক্লিয়ার হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই 7 দিন আমরা কি করব, আমাদের কাজটা কি হবে? নাম্বার 1, এই 7 দিনে আমাদের কাজটা হবে রিভিশন। সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে রিভিশন। এখন এই 7 দিনে আমাদের খুব বেশি নতুন পড়ার কিন্তু আসলে কোনো দরকার নাই। আর কি করতে হবে, যদি আমরা কোনো কিছু পড়তে চাই, কি পড়বো আমরা? বিগত সব বিসিএস প্রশ্ন, উত্তর এবং অবশ্যই অবশ্যই ব্যাখ্যা সহ। আই রিপিট, ব্যাখ্যা অর্থাৎ এক্সপ্লেনেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা যদি বিসিএস এর প্রিভিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করেন, তাহলে অ্যানালাইজ করলে আপনারা দেখতে পারবেন যে বেশ কিছু বিসিএস এর কোশ্চেন, যেমন ধরেন 35তম বিসিএস এর একটা কোশ্চেন হয়তো 44-এ চলে আসলো, একদম ডিরেক্ট যে অপশন বাই অপশন চলে এসেছে তা না, সেটার ব্যাখ্যা থেকে ডিরেক্ট কিন্তু চলে আসে। কাজেই আপনাকে অবশ্যই ব্যাখ্যা সহ পড়তে হবে, এবং আপনাকে অবশ্যই 10ম থেকে 49 পর্যন্ত, এটা যেন আপনি মনে না করেন যে এটা স্পেশাল বিসিএস, কাজে এটা আমি বাদ দিয়ে দিই। স্পেশাল বিসিএস জন্য বাদ দেওয়ার টেন্ডেন্সিটা বাদ দিতে হবে। কি করতে হবে? বিগত সব এমসিকিউ। আর আপনি কি কি পড়বেন বিসিএস ছাড়া অন্যান্য, যেমন ধরুন প্রাইমারি,
প্রাইমারি হোক, দুদক হোক, এনএসআই হোক, বা মোট কথা যত ধরনের সরকারি চাকরি, যত ধরনের এমসিকিউ আছে সবগুলোই আপনি কভার করে ফেলবেন। আর ওখানে আমি একটা টপিক বাদ দিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে সাম্প্রতিকের জন্য আমরা কি পড়বো। এখন সাম্প্রতিকের বিষয়টা হচ্ছে, সাম্প্রতিক যে খুব লেটেস্ট যে আসবে সেটা কিন্তু আসলে কোনো গ্যারান্টি নাই। তো আপনাদের কারো কাছে যদি গত 1 বছরের রিসেন্ট এরকম কোনো জব সলিউশন থাকে, সেটা আপনারা দেখতে পারেন। যদি পড়া থাকে, যদি আপনাদের সেটা পড়া থাকে তাহলে সেটা আপনারা দেখতে পারেন। যদি আগের পড়া না থাকে তাহলে আলাদা করে দেখার দরকার নাই। এটা হচ্ছে আমাদের সহজ ভাষায় এই 7 দিন আমরা কি করব। তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে সাবজেক্ট অ্যানালাইসিস করতে হবে। প্রতিদিন যে আমি পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করব। আমাদের প্রত্যেকেরই একটা পার্সোনাল উইক জোন থাকে, একটা পার্সোনাল স্ট্রং জোন থাকে। আমরা কোথায় কিভাবে ফোকাস করব, এই জিনিসটা আমাদেরকে অ্যানালাইজ করে বের করতে হবে। এটাও আমি আসছি নেক্সট স্টেপে। এবং অবশ্যই সাবজেক্টের সাথে আমাদের প্রশ্নটাও অ্যানালাইসিস করতে হবে। প্রশ্ন অ্যানালাইসিস, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে, কোন টপিক থেকে কম প্রশ্ন আসে। বেশি টপিক থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদেরকে বারবার রিভিশন করতে হবে। আর পরীক্ষা দেওয়াটা অবশ্যই আপনারা এই 7 দিনে অবশ্যই যদি সম্ভব হয় প্রতিদিন পরীক্ষা দিবেন। প্রতিদিন পরীক্ষা মানে এইটা না প্রতিদিন 200 মার্কসের পরীক্ষার কথা আমি বলছি না। প্রতিদিন 200 নম্বরের পরীক্ষা দিতে গেলে মাথাটা হ্যাং হয়ে যায়। আপনি প্রতিদিন যে কয়টাই পারেন অ্যাটলিস্ট 50টা হলেও একটু ওএমআর এ এমসিকিউ ফিল আপ করার চেষ্টা করবেন। এবং আমরা দেখা যায় যে অনেকভাবেই পরীক্ষা দেই। এখন যেহেতু অনলাইনের যুগ, আমরা অনেকেই দেখা যায় যে অনলাইনে কোনো কোচিং এ পরীক্ষা দিচ্ছি। তবে আপনি একটু চেষ্টা করবেন অবশ্যই কোচিং করেন, মডেল টেস্ট যাই করেন, অফলাইনে একটু দেওয়ার। অ্যাটলিস্ট একটা মডেল টেস্ট, আপনি যদি কোনো কোচিং এ ভর্তি থাকেন তাহলে অবশ্যই একটু চেষ্টা করবেন এই 7 দিন যে কয়েকটা পরীক্ষা আপনার বাদ থাকে অবশ্যই আপনি অফলাইনে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। কারণটা কি, অফলাইনে আমি পরীক্ষা দিতে বলছি এই কারণে, কারণ অনলাইনে যখন আপনি পরীক্ষা দিবেন তখন ক খ গ ঘ জাস্ট একটা ক্লিক করলেই কিন্তু আপনার অ্যান্সারটা চলে আসছে। কিন্তু অফলাইন মানে কি, অফলাইন মানে হচ্ছে আপনাকে ওএমআর এ সেটাকে ফিল আপ করতে হবে। এবং অফলাইনে ওএমআর এ ফিল আপ করতে কিন্তু সময় লাগে। এই পাশে কোশ্চেন, এই পাশে ওএমআর শিট, এবং কোশ্চেন দেখে দেখে ওএমআর শিটে ফিল আপ করা এবং সেটার সিরিয়াল ঠিক আছে কিনা সেইটা দেখা, এইটার জন্য আমাদের অফলাইন পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু কেউ যদি নিতান্তই একটু প্রত্যন্ত অঞ্চলে থাকেন বা কোচিং এ ভর্তি হওয়ার সামর্থ্য নেই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা মডেল টেস্ট বই সাথে রাখবেন। মডেল টেস্ট বইটা সাথে রেখে আপনারা দেখবেন যে মডেল টেস্ট বইয়ের পিছনে কিন্তু ওএমআর দেওয়া থাকে। প্রত্যেকটা মডেল টেস্ট বইয়ের সাথে কিন্তু ওএমআর দেওয়া থাকে। যদি সেটাও আপনারা করতে না পারেন, আপনারা প্রিন্ট আউট করে নিতে পারেন। আপনারা গুগলে বা এরকম যে কোনো জায়গায় আপনারা দেখবেন যে 200টা ওএমআর, 200 ওএমআর এভাবে কিন্তু পাওয়া যায়। গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন 200 ওএমআর। তারপর সেটা প্রিন্ট আউট করে কয়েকটা ফটোকপি করে নিলেই কিন্তু আপনার হোমমেড ওএমআরটা আপনার রেডি হয়ে গেল। আর আমি পার্সোনালি যে কাজটা করতাম সেটা হচ্ছে ভুলগুলো আমি বারবার রিভিশন দিতাম এবং আমি ভুলের জন্য আলাদা একটা খাতা রেখেছিলাম। আর সেই সাথে ইম্পর্টেন্ট টপিক সেটার জন্য একটা আলাদা খাতা রেখেছিলাম। আমার ক্ষেত্রে 2টা খাতা সেম ইয়াতেই ছিল। আমি এক পাশে ভুলগুলো মার্ক করেছিলাম, এক পাশে আমার ইম্পর্টেন্ট টপিক গুলো মার্ক করেছিলাম। আর এই মুহূর্তে আপনাদের কোনো নতুন বই, নতুন টপিক বা নতুন কোচিং এর শিট একদম টোটালি কোনো প্রয়োজন নাই। টেকনিক্যাল এলিমিনেশন পয়েন্ট 10। টেকনিক্যাল এলিমিনেশন বলতে কি বোঝাচ্ছি সেটা আমি নেক্সট স্লাইডে চলে গিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। এখন আসেন মান বন্টন। আচ্ছা, 50তম বিসিএস প্রিলিমিনারি আপনাদের যাদের প্রথম, তারা প্রায় সবাই হয়তো জানেন যে আমাদের মান বন্টনটা কিন্তু একটু পরিবর্তন হয়েছে। বাংলা ভাষা, ইংরেজি ভাষা, সাহিত্য এই সবগুলোতে নম্বর এখন 30 করে এসেছে। আগে কিন্তু এই দুটোতে মার্কস ছিল 35। আগে দুটোতে মার্কস ছিল 35, এখন দুটোতে মার্কস হয়েছে 30। আর বাংলাদেশে আগে ছিল 30, এটা মার্কস কমিয়ে হয়েছে 25। অন্যদিকে আন্তর্জাতিকের মার্কসটা আবার বেড়েছে, এটার মার্কস করা হয়েছে 25, আগে 20 নম্বর ছিল। ভূগোল, বিজ্ঞান, আইসিটি, মানসিক দক্ষতা এই 4টার মার্কস সেম, সবগুলোতেই 15 ছিল। গাণিতিক যুক্তিতে আবার বাড়ানো হয়েছে, এটার মার্কস ছিল 15, এটাকে করা হয়েছে 20। আর নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন এটাও বাড়ানো হয়েছে, মার্কস ছিল 10, এখন করা হয়েছে 15।
এবার আমি চলে যাচ্ছি সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিসে। এখন আসেন, আমরা যদি 130+ মার্কস তুলতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে। এখানে আমি প্রত্যেকটা টপিক, এই জিনিসটা আপনারা একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখেন। কারণ আমি যখন প্রথমবারের মতো 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অ্যাটেন্ড করি তখন এই চার্টটা আমি নিজে বানিয়েছিলাম। আর এখানে ব্র্যাকেটে আমি প্রিভিয়াস কতগুলো কোশ্চেন ছিল সেটা আমি লিখে দিয়েছি। তখন আমাদের সময় মার্কস ডিস্ট্রিবিউশনটা এরকম ছিল, আর এই চারটা সেম ছিল। এবং তখন আমি এরকম একটা চার্ট বানিয়ে আমি ঠিক করেছিলাম বাংলা ভাষা সাহিত্য, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার, বাংলাদেশ, আন্তর্জাতিক, গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, বিজ্ঞান, আইসিটি, ভূগোল এবং নৈতিকতা, প্রত্যেকটা থেকে আমি মিনিমাম কত মার্কস কালেক্ট করব। এবং এইভাবে আমি 130+ টার্গেট করেছিলাম। কাজেই এই টার্গেটটা এটা আপনাদের যার যার পার্সোনাল স্ট্রং জোন, উইক জোনের উপর ডিপেন্ড করবে। এটা আপনারা নিজেদের মতো করে একটু ঠিক করে নেবেন। সবার স্ক্রিনশট নেওয়া শেষ? ওকে, এখন আসেন, এই স্লাইডটা আমি আবার একটু দেখাচ্ছি। দেখেন এখানে কতগুলো সাবজেক্ট আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা সাবজেক্ট। তো আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম, আমি এই 10টা সাবজেক্টকে দুটা ভাগে ভাগ করেছিলাম। কোন দুটা ভাগে এখন দেখেন সেটাই দেখাচ্ছি। 10টা সাবজেক্টকে যদি আমরা দুটা ভাগে ভাগ করি, আমাদের একটা ভাগে আসবে অ্যানালিটিক্যাল পার্ট, আর আরেকটা ভাগে আসবে মেমোরাইজিং পার্ট। তাহলে দেখেন কোনটাতে মার্কস কত। অ্যানালিটিক্যাল পার্টে আসছে আমাদের ব্যাকরণ, বাংলা ব্যাকরণ। অ্যানালিটিক্যাল কেন বলছি, কারণ এটা আপনার ডিরেক্ট কমন না আসলেও চলবে। যদি আপনি ব্যাকরণ ভালো বোঝেন তাহলে আপনার ডিরেক্ট কোশ্চেন একদম হুবহু কমন না আসলেও চলবে। কনসেপশন ক্লিয়ার থাকলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। সেম কথা হচ্ছে ইংলিশ গ্রামারে। ইংলিশ গ্রামারেও কিন্তু আপনার ডিরেক্ট কমন পাওয়ার সম্ভাবনা নাই বলতে গেলে। তো এখানে আপনার যদি গ্রামারে কনসেপশন ক্লিয়ার থাকে আপনি করতে পারবেন। গণিত, মানসিক দক্ষতা, এটা তো কখনোই কমন আসবে না, খুবই স্বাভাবিক। একই বিষয় সায়েন্স এবং আইসিটির ক্ষেত্রে। এখানে আপনার ডিরেক্ট ঠাটা মুখস্থ করার কোনো বিষয় নাই। মোট কথা এটাকে অ্যানালিটিক্যাল পার্ট আমি কেন বলছি, যে এখানে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মেইন। আপনার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে মেইন। আর এই আন্ডারস্ট্যান্ডিং এর পার্ট কত, এটা হচ্ছে মোট 95 নম্বর। আপনারা এটাও চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই সবগুলোই আমি নিজে লিখে লিখে ট্রাই করেছিলাম যখন আমি 44তম বিসিএস প্রিলিমিনারি প্রথমবারের মতো দিই। আচ্ছা, পরের পার্টে চলে আসছি। আর বাকিটা হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্ট মানে কি, মানে যেটা আপনি না পড়লে কখনোই পারবেন না। বাংলা সাহিত্যের 15, ইংরেজি সাহিত্যের 15, বাংলাদেশ 25, আন্তর্জাতিক 25, ভূগোল 10, নৈতিকতা 15। এইখানে টোটাল কত নম্বর আসছে? এখানে আসছে আমার 105 নম্বর। আমি এটা ভাগ ভাগ করে এই কারণে দেখাচ্ছি, কারণ গত 3টা স্লাইডে আমি যা দেখালাম এই 3টা পার্টই আমি নিজে ছোট ছোট করে লিখে লিখে আমার নোট খাতায় রেডি করেছিলাম আমার 44তম বিসিএস প্রিলিমিনারির সময়। সেটাই আমার প্রথম প্রিলিমিনারি পরীক্ষা ছিল। এবং এইভাবে সবগুলো সাবজেক্ট আলাদা লিখে, সবগুলো সাবজেক্টের জন্য আলাদা টার্গেট লিখে, এবং দুটোকে আলাদা আলাদা অ্যানালিটিক্যাল পার্ট আর মেমোরাইজিং পার্ট লিখে, তারপরে আমি নিজে ঠিক করেছিলাম যে আমি কোন পার্টটাতে বেশি স্ট্রং, এবং সেটাতে আমি সেভাবে ফোকাস দিয়েছিলাম। এখন আপনারা কি করবেন, আপনি যদি অ্যানালিটিক্যাল পার্টে বেশি ভালো হন, যেমন ধরেন আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যদি হন, বা বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার আপনার খুব ভালো দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনারা ইজিলি ওই পার্টটাতে খুব ভালো মার্কস উঠাতে পারবেন। সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে, এই যে 95 নম্বর আছে, আমার টার্গেট এটাই ছিল। আমার টার্গেট ছিল যে এই যে 95 নম্বর আছে এর মধ্যে অ্যাবাউট 80 to 90% যেন আমি কারেক্ট করতে পারি। 80 to 90 বলছি না, আমি বলছি 80 to 90% এই 95 নম্বরের মধ্যে যেন আমি যথাসম্ভব কারেক্ট করতে পারি। এটা আমার স্ট্রং জোন ছিল। আর এই মেমোরাইজিং পার্ট, এইটা আমি বারবার করে রিভিশন করেছি। বারবার করে রিভিশন করার সাথে সাথে এখানে আমি কোথায় বেশি বেশি ফোকাস করেছি, আমি বেশি ফোকাস করেছিলাম ভূগোল পার্টটাতে, সুশাসন পার্টটাতে,
আন্তর্জাতিক কিছু বিষয়, বাংলাদেশ কিছু বিষয়, আর ইংরেজি বাংলা সাহিত্যের কিছু অংশ আমি বিশেষভাবে ফোকাস করেছিলাম, বিশেষ করে গুরুত্বপূর্ণ লেখকরা। আর আপনারা যারা এই পার্টে বেশি স্ট্রং, আচ্ছা আপনি মনে রাখবেন, দেখেন সামনে কিন্তু আপনার প্রিলিমিনারি পরীক্ষাতে এনিহাউ ঠিকতে হবে, ঠিক আছে? কাজে এই মুহূর্তে কোন সাবজেক্ট বেশি কঠিন, কোন সাবজেক্ট বেশি সহজ, বা কোনটা আমি বেশি পারি, কোনটা আমি কম পারি, এইটা চিন্তা ভাবনা না করে আপনি আগে তাড়াতাড়ি সিলেক্ট করে ফেলেন যে আপনি কোন পার্টটাতে বেশি স্ট্রং। যে পার্টটাতে আপনি বেশি স্ট্রং সেখানে আপনি খুব ভালোভাবে ফোকাস করেন, যেন সেখানকার একটা কোশ্চেনও আপনার মিস না হয়। ওখানকার প্রায় 90% কোশ্চেন যেন আপনি অ্যান্সার করতে পারেন, এইভাবে আপনার প্রিপারেশনটা রাখতে হবে। 95 এক পাশে, 95 এক পাশে, 105। আমি ঠিক এই স্ট্র্যাটেজি ফলো করেই আমি কিন্তু বরাবরই 130+ তুলে ফেলেছি প্রিলিমিনারিতে। এখন আসেন, সেভেন ডেজ স্ট্র্যাটেজিতে আমি কি বলেছিলাম? আমার ফার্স্ট কোশ্চেনটা ছিল, আমি সবচেয়ে বেশি যে কোশ্চেনটা শুনি সেটা হচ্ছে কি পড়বো, কতটুকু পড়বো, কি পড়বো, কতটুকু পড়বো। এই ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সারই আমি এখন আমার পরের স্লাইডে দিচ্ছি। এটা আপনারা সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এটা হচ্ছে প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ সংখ্যা, সেখান থেকে এটা আমি ঠিক করেছি। এটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস চার্ট। প্রত্যেকবার কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসেছে ওরা বরাবরই এই পাশে দিয়ে রাখে। আমি সবগুলোর সংখ্যা সবসময় যোগ করে এখানে দিয়ে লিখে রাখতাম যে কোনটা থেকে কতগুলো কোশ্চেন এসেছে। আপনাদের সবার জন্য আমি আজকে এটা রেডি করে এনেছি। তাহলে দেখেন, যুগ বিভাগ থেকে তেমন কোশ্চেন আসেনি, প্রাচীন যুগ থেকে বরাবরই কোশ্চেন আসে। বিগত 35 থেকে 49তম BCS প্রাচীন যুগ থেকে বরাবরই কোশ্চেন আসে। জাস্ট 3বার এখানে বাদ গিয়েছিল, মোট কোশ্চেন এসেছে 16টা। আর এখানে আমরা সবচেয়ে বেশি কোশ্চেন কোত্থেকে পেয়েছি? সবচেয়ে বেশি কমন কোশ্চেন পেয়েছি আমরা মধ্যযুগ। তাহলে মধ্যযুগটাকে আমাদের একটু বিশেষ ইম্পর্টেন্স দিতে হবে। কেন বিশেষ ইম্পর্টেন্স দিতে বলছি আমি? কারণ মধ্যযুগে কিন্তু আপনার পড়াটা একটু কম। প্রাচীন যুগে পড়া কম, কিন্তু প্রাচীন যুগে আবার কমন আসার পসিবিলিটিটাও একটু কম। মধ্যযুগে পড়া কম, কিন্তু মধ্যযুগে কমন আসার পসিবিলিটিটা বেশি। আর আধুনিক যুগ থেকে বরাবরই অনেক বেশি প্রশ্ন আসে। আর বাংলা সাহিত্য থেকে কি কি পড়বেন? কবি সাহিত্যিক, গুরুত্বপূর্ণ কবি সাহিত্যিক কারা কারা আছে? অনেক বইয়ে একটা পার্ট লেখা থাকে যে পিএসসির 9 জন বা 11 জন গুরুত্বপূর্ণ সাহিত্যিক, 9 জন বা 11 জন গুরুত্বপূর্ণ যারা আছেন তাদের একটা পার্টও যেন আপনার বাদ না যায়। 9 জন বা 11 জন যারা আছেন তাদের সবারটা অবশ্যই লাগবে। এবং অবশ্যই পঞ্চপাণ্ডব, জীবনানন্দ দাশ সহ অন্য যে 5 জন আছেন তাদেরটাও আপনাকে একটু ভালো করে জানতে হবে। এইটুকু যদি আপনি আধুনিক যুগের ভালোভাবে ফোকাস করতে পারেন, তাহলে বাংলা সাহিত্যের 15 নাম্বারের মধ্যে আপনি খুব ভালোভাবেই ইজিলি আপনি 8-9 উঠিয়ে ফেলতে পারবেন। সবার স্ক্রিনশট নেওয়া শেষ? আচ্ছা, আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। আপনাদের কাছে আজকের সেশনটা একটু লেংদি মনে হতে পারে, বাট আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে একটু লেংদি মনে হলেও আজকে আমার এই পুরো সেশনটা করবেন। কারণ যারা আমার এই পুরো সেশনটা আজকে ফলো করবেন, আশা করি আপনারা অন্যদের চাইতে, যারা সেশনটা করেননি তাদের চাইতে অ্যাটলিস্ট কয়েক মার্কস হলেও এগিয়ে থাকবেন, 2-3 নম্বর হলেও এগিয়ে থাকবেন। তাহলে এখন চলে আসি বাংলা ভাষা। বাংলা ভাষা 15 মানে ব্যাকরণে আমার 15। তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল পার্ট। অ্যানালিটিক্যাল পার্টে আমরা কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট দেখেছি, এটাও সবাই একটু ভালোভাবে স্ক্রিনশট তুলে রাখেন। প্রয়োগ, অপপ্রয়োগ, বানান, বাক্য শুদ্ধি, এই জিনিসটা থেকে এই দুটা কিন্তু কাছাকাছি। তাহলে দেখেন এখান থেকে আমাদের মার্কস এসেছে সবচেয়ে বেশি, 29 নম্বর। আর কি আছে? পরিভাষা, সমার্থক, বিপরীত শব্দ, এগুলো হচ্ছে ভোকাবুলারি টাইপ। এখান থেকে ধ্বনি থেকে বেশি মার্কস এসেছে, পদ থেকে ধ্বনি থেকে বেশি নম্বর এসেছে, পদ থেকে বাক্য, প্রত্যয়। আর এই যে 14 থেকে 26 পর্যন্ত এই পার্টটুকু, এখানে কিন্তু লিখেই দেওয়া আছে যে এটা সিলেবাস বহির্ভূত। দেখেন উপরে কিন্তু সিলেবাস দেওয়া আছে, এই পার্টটা সিলেবাস বহির্ভূত, কিন্তু এখান থেকে বরাবরই আমাদের কোশ্চেন আসে।
তো বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস এগুলো আসলে বরাবরই ইম্পর্টেন্ট। আর এটা আমি বরাবরই ব্যাকরণটা খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তাম। ব্যাকরণটা বেশি গুরুত্ব দিয়ে পড়ার কারণ হচ্ছে পার্টটা অ্যানালিটিক্যাল। আমি আগেও যেটা বলেছি, এখানে আপনার ডিরেক্ট যদি কমন নাও আসে আপনি কনসেপশন দিয়ে অ্যান্সার করতে পারবেন। এইবার ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারে আসলে অনেক বেশি পড়া, বিশেষ করে যারা একদম বিশেষ করে যারা ইংরেজি সাহিত্যে পড়েনি। ইংলিশে যারা পড়েছে তাদের ছাড়া বাকি সবার কাছেই বলতে গেলে ইংলিশ লিটারেচার এই 15 নম্বরটা আসলে একটু কঠিন। তাহলে এই 15 নম্বর আমরা কোথায় কোথায় ফোকাস করব? দেখেন, ইংলিশ লিটারারি পিরিয়ড অ্যান্ড রাইটার, এখান থেকে কোশ্চেন কতগুলো এসেছে? 8টা। এবং এখান থেকে কোশ্চেনটা কখন আসতো? 35 থেকে 38 এই সময়ে। বিগত কতগুলো বছর দেখেন এখান থেকে কিন্তু কোশ্চেন আসেইনি। এখানে এর থেকে সবচেয়ে বেশি কোশ্চেন কোন বিষয় থেকে আসে? একটা হচ্ছে এলিজাবেথান অ্যান্ড রেনেসা, এখান থেকে কিন্তু আমরা অনেক বেশি কোশ্চেন পেয়েছি। এমন কোনো বছর নেই যে এখান থেকে কোশ্চেন আসেনি। অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড থেকে কোশ্চেন পাওয়াই যায় অলওয়েজ। রোমান্টিক, ভিক্টোরিয়ান এগুলো থেকে আপনি অলওয়েজ কোশ্চেন পাবেনই। আর মডার্ন, পোস্ট মডার্ন, এখানে বেশ কিছু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হয়তো ডট 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 দেওয়া আছে। তো দেখে মনে হতে পারে আচ্ছা অনেকগুলো বছরে তো এখান থেকে কোশ্চেন আসেনি। কোশ্চেনটা কোত্থেকে এসেছে জানেন? এখান থেকে কোশ্চেনটা তখন চলে আসে জনরা, লিটারারি টার্মস, ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স বা থিম। এখানে আপনি যতগুলো ডট দেখতে পাচ্ছেন এখানকার কোশ্চেনগুলো দেখবেন এখান থেকে চলে আসে। আর রাইটার্স, রিজিয়নস, ইম্পর্টেন্ট অথর্স অ্যান্ড ওয়ার্কস। মোট কথা এখানে আপনার পড়াটা কিন্তু খুবই কম, ইংলিশ লিটারেচারে পড়াটা খুবই কম। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার খুব বেশি কনসেপশন ক্লিয়ার করারও কোনো বিষয় নাই। আর এটা যদি আপনি শর্টকাট বা নিমোনিক্স দিয়ে মনে রাখতে চান সেটাও আপনি মনে রাখতে পারেন, কারণ ইংলিশ লিটারেচার এটা কিন্তু আমাদের রিটেন পার্টে কিন্তু একদমই অ্যাবসেন্ট। ওকে, এখানে তাহলে কাদেরটা পড়বো? এলিজাবেথান পিরিয়ড। শেক্সপিয়ার তো মাস্ট, ক্রিস্টোফার মার্লো, ফ্রান্সিস বেকন, বেন জনসন এরা ইম্পর্টেন্ট। জ্যাকোবিয়ান, অ্যান্ড্রু মার্ভেল, রিস্টোরেশন পিরিয়ড সেটা। ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড। এখন রোমান্টিকটা আপনারা পুরোটা পড়বেন, রোমান্টিক আর ভিক্টোরিয়ান যেন কোনোটা বাদ না যায়। এলিজাবেথান, রেনেসা, রোমান্টিক আর ভিক্টোরিয়ান এই 4টা পার্ট যদি আপনারা ভালো করে পড়েন তাহলে 15-র মধ্যে মোটামুটি 8-9 ইজিলি তুলে ফেলা সম্ভব। 8-9 ইজিলি তুলে ফেলা সম্ভব স্রেফ এইটুকু পড়লে। এখন আসেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এখন কি হয়েছে? ল্যাঙ্গুয়েজে হচ্ছে এখন 15 নম্বর। আমাদের সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ গ্রামার, আমাদের সময় কিন্তু ল্যাঙ্গুয়েজে 20 নম্বর ছিল। তো যারা গ্রামারে একটু ভালো, তো তাদের জন্য এটা আসলে একটু কষ্টই বলা যায়। তো এখন দেখেন, নাউন, ডিটারমিনার, জেন্ডার, নাম্বার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এই পুরো পার্টস অফ স্পিচ পার্ট থেকে কতগুলো কোশ্চেন এসেছে। আর তারপর এখন বিষয়টা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের এই পার্টটা, এটাকে আমরা যদিও অ্যানালিটিক্যালের মধ্যে ফেলেছি কিন্তু এখানেও কিন্তু অনেক মেমোরাইজিং এর বিষয় আছে। কোনটা মেমোরাইজিং এর বিষয়? ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আর মিনিংস, সিনোনিমস, অ্যান্টোনিমস, স্পেলিংস। এই ভোকাবুলারি পার্টটা আর এই ইডিয়মস, ফ্রেজ এই পার্টটা, এই পুরো পার্টটাই হচ্ছে আমাদের মেমোরাইজিং পার্ট। আর বাকিটুকু দেখেন, ক্লজ, কারেকশন, ট্রান্সফরমেশন, ভয়েস, ডিগ্রি, এই সবটুকুই হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল পার্ট। আর মিসেলেনিয়াস নিয়ে এত মাথা ঘামানোর দরকার নাই। এখান থেকে প্রশ্ন যেটা পারবেন সেটা এমনিতেই পারবেন, যেটা পারবেন না সেটা এমনিতেই পারবেন না। আর কোশ্চেন কঠিন হলে সেটা শুধু আপনার জন্য কঠিন হয়নি, সেটা কিন্তু সবার জন্যই কঠিন হয়েছে। এটাও একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসেছে। এবং এই জন্য এখানে জাস্ট প্রত্যেক সাল ভিত্তিক একটা করে 2টা করে দেওয়া আছে। আমি এজন্য একদম লেটেস্ট 50তম বিসিএস এর বইটা নিয়ে একটা টপিক থেকে টোটাল কতগুলো কোশ্চেন এসেছে বিগত 35 থেকে 49তম, সেইটাই আমি এখানে নিয়ে এসেছি আপনাদের জন্য। স্ক্রিনশট নেওয়া শেষ? আচ্ছা, আমি পরেরটাতে ব্যাক করছি। এবার আসেন বাংলাদেশ বিষয়াবলী। এটাতে আগে মার্কস ছিল আমাদের 30, এখন এটাতে মার্কস কমিয়ে করেছে 25। বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, এটাতে হিউজ পড়া, সত্যি হিউজ পড়া। এবং আমার কাছে অনেক সময় আমার কাছে মনে হয়েছে যে আন্তর্জাতিকের চাইতে আসলে বাংলাদেশের পড়া বেশি।
কিন্তু তারপরে এটাতে মার্কস তোলাটাও সহজ। কিভাবে? এখন দেখেন, প্রথম 3টা পার্ট জাস্ট দেখেন। প্রাচীনকাল থেকে সমসাময়িক, এখানে 47, স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে 33, মুক্তিযুদ্ধ স্বাধীনতাতে 33। তাহলে দেখেন শুধু 47 থেকে 71 এইটুকু টাইমের মধ্যে কোশ্চেন কতগুলো এসেছে? মোট 66টা। আর প্রাচীনকাল থেকে সমসাময়িক মানে প্রাচীনকাল থেকে 47 পূর্ব পর্যন্ত সব কোশ্চেন এসেছে কতটা? একদম গুনে গুনে, একদম কাটায় কাটায় 47টা। এবার আসেন উন্নয়ন পরিকল্পনা, আয় ব্যয় রাজস্ব নীতি, দারিদ্র্য বিমোচন, শিল্প, গার্মেন্টস, বীমা, ব্যাংক বীমা, এইটুকু থেকে কতগুলো কোশ্চেন এসেছে? এইটুকু থেকে কোশ্চেন এসেছে কতগুলো? প্রায় 40+, শুধু অর্থনীতি। তাহলে এখন আপনারা খেয়াল করে দেখেন, 66-র সাথে যদি এখন আমি 47 যোগ করি, 100+, 100+ কোশ্চেন কোত্থেকে এসেছে? স্রেফ আমাদের ইতিহাস পার্টটা থেকে। 40+ কোশ্চেন কোত্থেকে এসেছে? অর্থনীতি থেকে। এইবার আসেন আমাদের সংবিধান, রাজনৈতিক দল ও নির্বাচন, আইন প্রণয়ন নীতি, আইন বিভাগ, প্রশাসন। এটাকে যদিও আলাদা আলাদা পার্ট করে দেওয়া হয়েছে, বাট তারপরে আপনারা খেয়াল করে দেখবেন আইন বিভাগ, আইন প্রণয়ন নীতি, প্রশাসন, নির্বাচন, এখান থেকে যে কোশ্চেনগুলো আসে ম্যাক্সিমাম টাইমে এই কোশ্চেনগুলো কিন্তু সংবিধানের পার্ট থেকেই কমন পাওয়া যায়। সংবিধানের পার্ট থেকেই কিন্তু কমন পাওয়া যায়। তাহলে এখন খেয়াল করে দেখেন ডিরেক্ট সংবিধান থেকে কতগুলো কোশ্চেন এসেছে? প্রায় 39টা। তারপর এগুলো সবগুলো যদি এখন আমরা প্লাস করে দেই, কতগুলো আসছে? 60+ মার্কস। 60+ মার্কস আমরা কোত্থেকে পাচ্ছি? সংবিধান। এমন কোনো বছর নেই যেখানে এই 3টা টপিক দেখেন, এটা যদি আপনারা খেয়াল করে দেখবেন যে এটা রেগুলার বিসিএস হোক বা স্পেশাল বিসিএস হোক, এমন কোনো বিসিএস নাই যেখানে এই ইতিহাস মানে 100+ ইতিহাস, 40+ অর্থনীতি, 60+ সংবিধান, এই 3টা টপিক থেকে আসেনি। এরকমটা কিন্তু কখনোই হয়নি। এইবার চলে আসেন কিছু অন্যান্য পড়াশোনা। অন্যান্য পড়াশোনার মধ্যে কি আছে? জাতীয় বিষয়, খাদ্য শস্য মানে কৃষি, জনসংখ্যা এবং উপজাতি। আচ্ছা, এখানে উপজাতি, যদিও শব্দটা আসলে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এখানে উপজাতি বলা আছে। তাহলে শুধু জনসংখ্যা পার্ট থেকে এখানে কিন্তু পড়া কম। 16 আর 11 যোগ করলে হয় 27। শুধু জনসংখ্যা চ্যাপ্টার থেকে কিন্তু এতগুলো কমন এসেছে। আর বনজ সম্পদ, খাদ্য শস্য, এখান থেকেও কমন এসেছে আমাদের 30+। তাহলে এইভাবে যদি আপনারা একটু ভেঙে ভেঙে পার্টগুলো যদি ভেঙে ফেলেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কোথায় কোথায় কম পড়ে, কম ফোকাস করে, কিভাবে মানে স্পেসিফিক জায়গাতে ফোকাস করে কিভাবে মার্কসটা বেশি তোলা যায়। এটাই কিন্তু আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে যারা প্রিলিমিনারিতে একদম 130+ মার্কস যারা তোলে, আমি যেভাবে তুলেছি, তারা যে খুব বেশি যে পড়তে হয় সেটা না, তাদের পড়াশোনাটা হচ্ছে একদম স্ট্র্যাটেজিক পড়াশোনা। এই পর্যন্ত ক্লিয়ার? এটাও একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখেন। আর সবচেয়ে বেশি কোশ্চেন বরাবরই আসে যেটা থেকে, সেটা হচ্ছে সিলেবাস বহির্ভূত। এটার আসলে কোনো ঠিক নাই। জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনা, চলচ্চিত্র, গণমাধ্যম, খেলাধুলা, সিলেবাস বহির্ভূত। এটা আসলে যেটা আপনি পারবেন সেটা এমনিতেই পারবেন, যেটা পারবেন না সেটা এমনিতেই পারবেন না। কাজেই এখানে খুব বেশি মাথা ঘামানোর দরকার নাই। আপনারা উপরে যে পার্টগুলো থেকে সবসময় কোশ্চেন আসে, এই পার্টগুলো আপনারা খুব ভালোভাবে ফোকাস করবেন। তাহলে 25-এর মধ্যে অ্যাবাউট 60%, 25-এর মধ্যে 60% আপনারা কমন পেয়ে যাবেন। 60% আপনারা কমন পেয়ে যাবেন। মানে 60% এটা কিন্তু আমি একদম কাটায় কাটায় মানে একদম মিনিমাম অ্যামাউন্ট বলছি। 70% বা তার চেয়েও বেশি আপনারা কমন পেতে পারেন। এখন আসেন আন্তর্জাতিক বিষয়ে বলি। কি কি আছে? বৈশ্বিক ইতিহাস, আন্তর্জাতিক ব্যবস্থা, মহাদেশ, ভূ রাজনীতি, নিরাপত্তা, আন্তর্জাতিক ক্ষমতা। ওকে, এখানে মোট 6টা পয়েন্ট দিয়েছে, বিবিধ সহ 6টা পয়েন্ট দিয়েছে। আমি এটাকে সোজা ভাষায় কয়েকটা ভাগে ভাগ করেছিলাম। ফার্স্টেই আমি যেটাকে যে পার্টটাতে ভাগ করেছিলাম সেটা হচ্ছে আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান, মানে শুধু সংগঠন। দেখেন, আন্তর্জাতিক বিষয় বলি, আমাদের সময় আন্তর্জাতিকে মার্কস ছিল 20। তো আমি সব ক্যালকুলেট করে খেয়াল করে দেখলাম 20 নম্বরের মধ্যে 10 নম্বর প্লাস পাওয়া যায় জাস্ট 2টা বিষয় পড়লে। একটা হচ্ছে এই আন্তর্জাতিক সংগঠন এইটা, এবং আরেকটা হচ্ছে পরিবেশ ও কূটনীতি। তাহলে 50% প্লাস
50% প্লাস মার্কস আমাদের কোত্থেকে আসছে দেখেন, পরিবেশ এবং আন্তর্জাতিক সংস্থা। এই দুইটা পার্ট যদি আপনাদের ভালোভাবে পড়া থাকে, মানে 25টার মধ্যে যেহেতু 20টার মধ্যে প্রায় 10টা 10 প্লাস তখনই আমরা কমন পেতাম, তাহলে এখন এটা চিন্তা করা যায় যে 25টার মধ্যে আপনারা অ্যাটলিস্ট 11-12টা আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এখন বুঝতে পারছেন যে আপনাদের একদম স্ট্র্যাটেজিক ফোকাসটা কোথায় হবে। তাহলে এই 50% যদি আপনারা কারেক্ট করতে পারেন, বাকিগুলো টুকটাক পড়া থাকলেও কিন্তু সেখান থেকে আপনারা কারেক্ট করতে পারছেন। এরপরে আমাদের কোথায় বেশি ফোকাস দিতে হবে, এই যে দেখেন আমরা সবচেয়ে বেশি আমরা মাথা ঘামাই যে বিষয়টা নিয়ে, সবচেয়ে বেশি আমরা যে বিষয়টা নিয়ে মাথা ঘামাই সেটা হচ্ছে সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। আমাদের সবারই একটা টেন্ডেন্সি থাকে যে বিসিএস যেহেতু, কাজেই আমাদেরকে রিসেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিকের জন্য আমরা দেখা যায় অনেক সময় বই কিনি, অনেক মানে মোট কথা বই হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, আমরা অনেক ধরনের পড়াশোনা করি সাম্প্রতিক নিয়ে। এখন আপনারা খেয়াল করে দেখেন সাম্প্রতিক এখান থেকে মোট কতগুলো কোশ্চেন এসেছে। এখানে প্রায় 10 বছরের বেশি, 15 বছরের বেশি। এখানে কতগুলো 300 প্লাস কোশ্চেন আছে। এখানে 300 প্লাসের মধ্যে আপনার সাম্প্রতিক থেকে কোশ্চেন এসেছে কয়টা? মাত্র 22টা। বাংলাদেশ অ্যাফেয়ার্সেও প্রায় তাই, 300 প্লাস থেকে আপনার সাম্প্রতিকে কোশ্চেন এসেছে কিন্তু মাত্র 22টা। কাজে সাম্প্রতিক নিয়ে খুব বেশি মাথা ঘামানোর কিন্তু কিছু নাই। আপনার মেইন ফোকাসটা কোথায় হবে? আপনার মেইন ফোকাসটা হবে হচ্ছে রেগুলার রাজনীতিতে। সবচেয়ে বেশি ফোকাস তাহলে আপনি কিসে দিবেন? এই আন্তর্জাতিক সংগঠন এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান এখানে, আর সেই সাথে পরিবেশ এই ব্যাপারে আপনাদের প্রশ্ন আসবেই আসবে, সবসময়ই আসবে। আর তারপর আপনাদের সবচেয়ে বেশি যেটা ফোকাসের জায়গাটা হবে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা এবং নিরাপত্তা। দেখেন, কারণ বর্তমানে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবং বর্তমানে আশেপাশে যা হচ্ছে 2025 সাল থেকে এখন কিন্তু আসলে আমাদের যুদ্ধের সময় চলছে গোটা পৃথিবীতে। রাশিয়া ইউক্রেন বলি, ইসরায়েল ফিলিস্তিন বলি, ইসরায়েল লেবানন বলি, সিরিয়া সংকট বলি, ভারত পাকিস্তান বলি, ইরান সংকট বলি, যা কিছুই বলি, আন্তর্জাতিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক ক্ষমতা সম্পর্ক এটা বরাবরই ইম্পর্টেন্ট। আর সেই সাথে এটার সাথে রিলেটেড হচ্ছে ভূ রাজনীতি। এটা মেইনলি আপনার রিটেনের টপিক, কিন্তু দেখবেন যে নিরাপত্তা বা ক্ষমতা সম্পর্ক এখান থেকে যা যা কোশ্চেন আসবে সেটা আসলে ভূ রাজনীতির সাথেই রিলেটেড। আর বৈশ্বিক ইতিহাস এটা আসলে কোনটা? এটা আসলে সহজ ভাষায় বিভিন্ন সভ্যতা থেকে 1 নাম্বার বরাবরই কমন পাওয়া যায়। আর আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, মহাদেশ পরিচিতি এটা মোটামুটি পড়লেই আপনারা কিছুটা অ্যান্সার করতে পারবেন। আর বিবিধ এই পার্টটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর আসলে কোনো প্রয়োজন নাই। আপনারা কিছু দেখলে নোবেল পুরস্কারটা আপনারা ভালো করে দেখতে পারেন। নোবেল পুরস্কার এবং বাংলাদেশ থেকে কেউ যদি আন্তর্জাতিক অঙ্গনে কোনো পুরস্কার পেয়ে থাকেন, এটাও স্ক্রিনশট নিয়ে রাখেন। এটুকু বোঝা ক্লিয়ার আন্তর্জাতিক বিষয় বলি। এবার চলে আসেন ভূগোল। এটা আমার খুবই ফেভারিট টপিক ছিল। ফেভারিট টপিক আমি কেন বলছি? কারণ ভূগোলে আপনার পড়া কম, সত্যি ভূগোলে পড়া কম, কিন্তু এটাতে মার্কস বেশি। এটা যদি আপনি ভালোভাবে পড়তে পারেন 10-এর মধ্যে 8 আপনি উঠিয়ে ফেলতে পারবেন। 80% মার্কস এখানে উঠিয়ে ফেলা সম্ভব। তাহলে সবচেয়ে বেশি গুরুত্ব কিসে দিবেন? নাম্বার ওয়ান সবচেয়ে বেশি গুরুত্ব আপনি কিসে দিবেন? এখানে প্রায় 100 প্লাস, প্রায় 130টা বা 40টার মতো কোশ্চেন আছে, 130 প্লাস। এর মধ্যে 32টা কোশ্চেন কোত্থেকে এসেছে? প্রাকৃতিক দুর্যোগের ধরন ও প্রকৃতি এবং দুর্যোগ ব্যবস্থাপনা। ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এখান থেকে এসেছে। দেখেন, এমন 1 বছরও নেই যেখানে এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই। যেগুলো আপনারা ডট দেখতে পাচ্ছেন সেখানে দেখা যায় যে অন্য কোনো স্টাইলে এখান থেকে কোশ্চেনগুলো চলে এসেছে। আর কি আছে? বাংলাদেশের নিজস্ব অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশ গুরুত্ব, ভৌত পরিবেশ প্রকৃতি, এই পার্টগুলো। আচ্ছা, আমি আপনাদেরকে যতগুলো স্লাইড দেখাচ্ছি সবগুলো স্লাইড একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে রাখবেন। এটা কিন্তু আপনাদেরকে অনেক অনেক হেল্প করবে পরবর্তীতে। এইবার আসেন নৈতিকতা সুশাসন। এটা আসলে আমার খুব ফেভারিট একটা টপিক, কিন্তু বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় বুঝতেই পারি না যে এখানে আমাদেরকে কোনটা কিভাবে পড়তে হবে। নৈতিকতা সুশাসন, এখানে আমাদের মার্কস কত? এখানে মার্কস বলে দিয়েছে 15 নম্বর, আমাদের সময় ছিল 10 নম্বর। এখন বিষয় হচ্ছে নৈতিকতা সুশাসন
আমরা সবাই, এমনকি আমি নিজেও, অপশন দেখলে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা বুঝতেই পারি না যে কোনটা কারেক্ট হবে কোনটা রং হবে। তো এখানে মার্কস তোলাটা এত সহজ কেন আমি বলছি। এখানে আপনি শুধু যদি প্রিভিয়াস ইয়ার পড়েন, শুধু প্রিভিয়াস ইয়ার ব্যাখ্যা সহ, এক্সপ্লানেশন সহ, সেখান থেকেই আপনি প্রায় 50% পেয়ে যাবেন এক্সপ্লানেশন সহ। এই জন্য আমি এক্সপ্লানেশনকে এত বেশি গুরুত্ব দিচ্ছি। শুধু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এক্সপ্লানেশন সহ যদি আপনি পড়েন, আপনি 50% পেয়ে যাবেন। তাহলে বাকিটা আপনার কোত্থেকে আসবে? বাকিটা আসবে আপনার সুশাসন থেকে। নৈতিকতা মূল্যবোধ পার্টটা কিন্তু কনফিউজিং। আই রিপিট, নৈতিকতা মূল্যবোধ এই পার্টটা কনফিউজিং, কিন্তু সুশাসনের পার্টটা কিন্তু খুবই ইজি। এই জন্য আমি কোথায় ফোকাস করতাম, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একটাও বাদ দেইনি, প্রত্যেকটা আমি সলভ করেছি একদম এক্সপ্লানেশন সহ, ডিটেলস এক্সপ্লানেশন সহ। এবং সুশাসন থেকে বিশেষভাবে আমি ফোকাস করেছিলাম সুশাসনের যতগুলো উপাদান স্তম্ভ, কে সংজ্ঞা দিয়েছে, কত সালে সংজ্ঞা দিয়েছে, সুশাসন থেকে যেন আমার একটা কোশ্চেনও মিস না হয়। স্রেফ এই কাজটুকু করে আমার 10-এর মধ্যে 7টা আমি কারেক্ট করে ফেলেছিলাম। এইটুকু ক্লিয়ার? আচ্ছা, আমাদের একটু টাইম কনস্ট্রেন্ট আছে, আবার আপনাদেরও যেহেতু সামনে আগামী সপ্তাহেই পরীক্ষা, এর জন্য আমি একটু ফাস্ট যাচ্ছি। আমি নেক্সট পার্টে আরো আপনাদেরকে ডিটেলস এক্সপ্লেন করে দিব যে কিভাবে আপনাদের এক্সাম স্ট্র্যাটেজিটা কিরকম হবে। পরের স্লাইডে চলে যাচ্ছি আমি। সাধারণ বিজ্ঞান 15 নম্বর। আচ্ছা, এখানে কোনো মার্কস চেঞ্জ হয়নি। এটা পুরোটা যদি আপনারা এখন খেয়াল করে দেখেন, দেখবেন সবচেয়ে বেশি মার্কস আসলে কোত্থেকে এসেছে। এই যে দেখেন, রক্ত সঞ্চালন থেকে শুরু করে খাদ্য, পুষ্টি, ভিটামিন, এইটা একটা পার্ট, এবং আরেকটা হচ্ছে আমাদের আধুনিক। আর বাকি পার্টটুকু, এই জন্যই আমি বলছিলাম যে ভূগোল একটা মজার বিষয়। দেখেন, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জোয়ার ভাটা, এগুলো কিন্তু আসলে ভূগোলের পার্ট, কিন্তু এটা যদি আপনি ভালোভাবে পড়েন, আপনি বিজ্ঞান থেকেও খুব ভালোভাবে এটা অ্যান্সার করে দিতে পারবেন। আর ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, এই পার্টটাতে আপনারা কি করবেন, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, যেটাই হোক, এখন আপনাকে যে কাজটা করতে হবে, যেটাতে আপনি বেশি স্ট্রং, সেটা এই মুহূর্তে এখন খুব বেশি ঘাটাঘাটি আসলে না করলেও চলবে, তবে আপনার টার্গেট থাকবে আপনার স্ট্রং পার্টগুলোতে যেন আপনার একটাও মিস না হয়। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি তাদেরকে বলবো যে এই মুহূর্তে আসলে সাধারণ বিজ্ঞান এটা ওইভাবে পড়ারই আসলে দরকার নাই। আমি যখন বিসিএস প্রিলিমিনারি প্রথমবার দিতে যাই, সাধারণ বিজ্ঞান পার্টটা আমি নিজেও খুব একটা পড়িনি, কারণ এগুলো আমরা এমনিতেই পারতাম। কিন্তু আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড আপনারা যারা আছেন, তারা একটু চেষ্টা করবেন যে কনসেপশনটা যেন একটু ক্লিয়ার রাখা যায়। তবে আই রিপিট, নতুন টপিক এই মুহূর্তে পড়ার দরকার নাই, যদি না সেটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন হয়। ওকে, আইসিটিতে চলে যাচ্ছি আমি। আচ্ছা, আমাদের পরের পার্টটা হচ্ছে আইসিটি। এখন আইসিটিতে আমাদের অনেকের অনেক কনফিউশন থাকে। যেমন আমি যখন 9-10 স্টুডেন্ট ছিলাম, আমাদের সময় কিন্তু আইসিটি সাবজেক্টটা ছিল না। তো আমার জন্য এটা খুব ডিফিকাল্ট ছিল, একদম 44তম বিসিএস এর শুরুর দিকে, যেহেতু আইসিটি টোটালি একটা নতুন সাবজেক্ট ছিল আমার জন্য। তাহলে এটার জন্য কি করতে হবে? সবার আগে দেখেন, ইতিহাস, প্রজন্ম, প্রকারভেদ, এগুলো থেকে বলতে গেলে তেমন কিছুই আসেনি। এগুলো হচ্ছে ছোটবেলার পড়াশোনা। এগুলো একদমই আপনার সেই 10ম বিসিএস, 15তম বিসিএস, সেই সময় একটু এই টাইপের কোশ্চেন আসতো। সব সময় কোশ্চেন আসে কোত্থেকে? এই দেখেন, অঙ্গ সংগঠন, পেরিফেরালস, সফটওয়্যার, প্রোগ্রাম, অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং, ভাইরাস, অ্যান্টিভাইরাস, এই পার্টটুকু যদি আপনি পড়েন, এই পার্টটুকু যদি আপনি শুধু ভালো করে পড়েন, দেখেন এখান থেকে কত মার্কস কমন এসেছে, 50+ কিন্তু এখান থেকেই কমন। এতগুলো কোশ্চেনের মধ্যে 50+ আপনার এখান থেকেই কমন। আরেকটা জিনিস কোন থেকে বারবারই সবসময় কোশ্চেন আসে, দেখেন প্রত্যেকবার কোশ্চেন এসেছে, নাম্বার সিস্টেম জিনিসটা কি? ডেসিমাল থেকে বাইনারি, আবার বাইনারি থেকে ডেসিমাল, অক্টেট, মানে অক্টাল নাম্বার, সবগুলোই এভাবে চলে আসবে। আর এমবেডেড কম্পিউটার, দৈনন্দিন জীবনে কম্পিউটার, ইন্টারনেট, www, এগুলো কিন্তু ইজি পড়া। নেটওয়ার্ক, ক্লাউড কম্পিউটিং, ক্লায়েন্ট সার্ভার। তো এই বিষয়গুলো যদি আপনার কনসেপশন ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আপনি আটকাবেন না। সেলুলার ডাটা, মোবাইল টেকনোলজি,
এটাও আপনারা একটু ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখেন, কারণ এই জিনিসটা আমি এই কারণে দেখাচ্ছি এই কারণে যে এটা আপনারা ভালোভাবে দেখলে আপনারা বুঝবেন যে আপনাদের, আমি যে প্রথমেই বলেছিলাম যে কি পড়বো কতটুকু পড়বো সেটা এটা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আসেন গাণিতিক যুক্তি। ধারা এবং উপপাদ্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যে উপপাদ্য কিন্তু আমাদেরকে লিখতে হবে না, উপপাদ্যর কনসেপশনটা লাগবে। তাহলে এখন দেখেন শুধু বীজগণিত থেকে কি পরিমাণ প্রশ্ন এসেছে, সূত্র, সমীকরণ, সহ সমীকরণ, অসমতা, লগারিদম, ধারা, এখান থেকে কোশ্চেন এসেছে সবচেয়ে বেশি। আর তারপর কি আছে আমাদের জ্যামিতি পার্ট, উপপাদ্য, ঘনবস্তু, ত্রিকোণমিতি, সবচেয়ে বেশি কোশ্চেন এসেছে এখানে। আর এখন সেট, বিন্যাস, সমাবেশ, পরিসংখ্যান, সম্ভাব্যতা। ওকে, এখন আমি আপনাদেরকে একটা কথা বলছি, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে ভুলটা করে প্রিলিমিনারি 7 দিন আগে, অনেকে মনে করে কি যে আমি হয়তো একটু বিন্যাস সমাবেশে একটু উইক, আমি বিন্যাস সমাবেশে যেহেতু একটু উইক, কাজেই এই 7 দিন আমি বিন্যাস সমাবেশ খুব ভালোভাবে করি। সে কি করলো, সে এই 7 দিন বিন্যাস সমাবেশে সে একটু উইক, সে 7 দিন বিন্যাস সমাবেশের পিছনে খুব ভালোভাবে ব্যয় করে দিল, এবং বিন্যাস সমাবেশ বুঝতে বুঝতেই তার মানে মোটামুটি 7 দিন চলে গেল। 50তম বিসিএস প্রিলিমিনারিতে গিয়ে সে দেখলো বিন্যাস সমাবেশ থেকে একটা কোশ্চেনও আসে নাই। তাহলে এই 7 দিন তার কি হলো, এই 7 দিন তার আলটিমেটলি কিন্তু টোটালি লস হলো। কারণ এই 7 দিনে তার পড়া উচিত ছিল কি, এটা আমি বলছি এই কারণে, আপনারা কেউ যদি বিন্যাস সমাবেশ, পরিসংখ্যান, সম্ভাব্যতা এগুলোতে যদি কেউ উইক থাকে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টদের উইক জোন হচ্ছে এই পার্টটুকু, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতা এবং পরিসংখ্যান। এই পার্টটুকুতে যদি আপনারা উইক থাকেন, এই পার্টটুকু এখন তাহলে টোটালি দেখা আপনাদের কোনো দরকার নাই। ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা আসলেই দেখার দরকার নেই, এই কথাগুলো আসলে কেউ বলে দিবে না। কারণ এখন যদি আপনি এগুলো করতে চান, এগুলো পড়তে গেলে এখন আপনার যে পরিমাণ টাইম আপনার ওয়েস্ট হবে, সেই টাইমটা যদি আপনার ভালো পড়া, মানে অন্যান্য যে পড়া যেগুলো আমি বলছিলাম যে যেগুলো পড়া উচিত, যেগুলোতে টাইম দেওয়া উচিত, সেগুলোতে যদি আপনি টাইম দেন, আপনি অনেক বেশি ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আর পাটিগণিত থেকে তুলনামূলক প্রশ্ন একটু কমই আসে। এখন বিষয় হচ্ছে এক্সাম হলেও আমাদেরকে এটা নিয়ে কিছু স্ট্র্যাটেজি কাজে লাগাতে হবে। আমি যেহেতু প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলছি, এই জন্য আমি এখন আর ওই পার্টে কথাটা বলছি না। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। নেক্সট, মানসিক দক্ষতা, খুবই ইন্টারেস্টিং। এখানে আসলে আমার বলার কিছু নাই, এটা আপনারা জাস্ট স্ক্রিনশট নিলেই আমি নেক্সট স্লাইডে গিয়ে আপনাদেরকে এক্সপ্লেইন করে দিব যে মানসিক দক্ষতা আপনারা কোনটা কিভাবে অ্যান্সার করবেন। ঘড়ির সময়, কাজ দেখে বুঝতেই পারছেন যেখান থেকে যে টপিক থেকে আমাদের কোশ্চেন বেশি আসে, সেখান থেকে আমাদের সেই টপিকটা আমাদেরকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। ফাইন, এখন চলে আসি আমাদের ডেইলি রুটিন। আশা করি আপনাদের সবার সব স্ক্রিনশট নেওয়া শেষ। ডেইলি রুটিনে চলে আসি। এই 7 দিন আমার পড়াশোনাটা কি হবে, আজকে কি বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার রাত, তাহলে আমার 7 দিন শুরু হচ্ছে কবে থেকে, শুক্রবার সকাল থেকে আমার দিনটা শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে আগামীকাল সকালবেলা আমি হলে যে কাজটা করতাম, আগামীকাল সকালবেলা উঠেই আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে ফ্রেশ হয়ে সবার আগে ব্রেকফাস্টটা সারবো। ব্রেকফাস্ট সেরে আমার এতক্ষণের সেশন যদি আপনাদের কারো কাছে বোরিং লেগে থাকে, এতক্ষণের সেশন হয়তো আপনাদের অনেকের কাছে বোরিং লেগেছে, আই রিপিট, কারণ আমি জানি এতক্ষণ যে কথাগুলো আমি বলেছি এগুলো আসলে বোরিং কথাবার্তা। মেইন কথাবার্তা, আপনাদের মেইন সেশন শুরু হবে এখন থেকে। এখন থেকে আমার একটা কথাও কেউ মিস করবেন না। আপনি কি করবেন, আপনার পড়ার স্ট্র্যাটেজিটা কি হবে, ডেইলি আপনি কিভাবে পড়াশোনা করবেন সেইটা আমি এখন দেখাচ্ছি। সকালবেলা উঠে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা দিয়ে আমি পড়া শুরু করব। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এবং সবচেয়ে টাফ টপিক তুলনামূলক, কারণ আমাদের সবারই পার্সোনাল একটা স্ট্রং জোন, উইক জোন থাকে। আমার ব্যক্তিগত কাছে, আমার কাছে নিজের কাছে যে টপিকটা সবচেয়ে বেশি কঠিন লাগে সেটা দিয়ে আমি পড়া শুরু করব। কেন? কারণ সকালবেলা আমাদের মাথা সবচেয়ে ফ্রেশ থাকে, এবং অবশ্যই আগে আপনি ব্রেকফাস্টটা সেরে নেবেন, সকালের খাবারটা সেরে তারপরে আপনি পড়াটা শুরু করবেন। ধরেন আমার কাছে জাতিসংঘ টপিকটা আমার কাছে খুব কঠিন লাগে, তাহলে আমি কি করব, জাতিসংঘ আমি বারবার ভুল করছি, আমি দেখতে পাচ্ছি কোচিং এর পরীক্ষা আমার হয়তো জাতিসংঘ বারবার ভুল হচ্ছে,
আগামীকাল শুক্রবার সকালবেলা উঠেই আমি আগে জাতিসংঘ টপিকটা ভালোভাবে পড়ে ফেলবো। ভালোভাবে পড়ার পরে আমি কি করব, 10 মিনিটের একটা ফার্স্ট রিভিশন দিব। জাতিসংঘ আপনারা MP3 জেনেসিসের বই পড়েন, MP3 পড়েন, বেসিক ভিউ পড়েন বা যে বই পড়েন, আপনারা জাতিসংঘ টপিকটা পড়ার পরে পুরো টপিকটা পড়া শেষ, আমি একদম শিওর যে হ্যাঁ জাতিসংঘ থেকে আমার এখন আর একটা কোশ্চেন মিস হবে না। পুরো চ্যাপ্টারটা আমি আবার থরো একটা 10 মিনিটের রিভিশন দিব। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আফটার ইচ টপিক যে আপনি একটা 10 মিনিটস রিভিশন দিচ্ছেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি জাতিসংঘ দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো এভাবে আপনি একটা বাংলাদেশ টপিক একটা সিলেক্ট করলেন, ইন্টারন্যাশনাল একটা সিলেক্ট করলেন, বাংলা একটা সিলেক্ট করলেন, ইংলিশ একটা সিলেক্ট করলেন, জিওগ্রাফি একটা বা সায়েন্স আইসিটি, জিওগ্রাফি, সায়েন্স আইসিটি, এথিক্স, তারপরে ম্যাথ বা মেন্টাল অ্যাবিলিটি বা ইংলিশ লিটারেচার, হোয়াটএভার। এইভাবে প্রতিদিন সকালবেলা আপনি কি কি পড়বেন, এবং সকালবেলা ঘুম থেকে উঠে আপনি একটা রুটিন করে ফেলবেন। সকালবেলা কি কি পড়বেন, দুপুরে কি কি পড়বেন, রাতে কি কি পড়বেন। এইটা হবে আপনার পড়ার সিস্টেম। এবং অবশ্যই রাতের বেলা ঘুমানোর আগে এই জিনিসটা মাস্ট। এই কাজটা যিনি করবেন তিনি অন্য সবার চাইতে অ্যাটলিস্ট কয়েক গুণ এগিয়ে থাকবেন। কেন বলছি, যেমন ধরেন আপনি রাত 11টায় হয়তো ঘুমাতে যান, আপনার কাজটা কি হবে 10টা থেকে 11টা পর্যন্ত, সকাল দুপুর রাত সারাদিন আপনি যা যা পড়েছেন এই 1 ঘন্টায় আপনি একটা ফার্স্ট রিভিশন দিবেন। সেটাতে কি হবে, আপনি সারাদিন যা যা পড়েছেন আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আরে এটা তো পারি এটা তো পড়েছি। রিভিশন দেওয়ার সময় আপনি দেখবেন আপনার আরো অনেক কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। 10 মিনিট সময় নিয়ে ইচ টপিক তো রিভিশন দিবেনই, প্রত্যেকটা টপিক একবার করে পড়ার পর, যেমন প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা সাবজেক্ট অথবা প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর 10 মিনিট তো আপনি একটা রিভিশন দিবেনই। আর এইটা হচ্ছে রাতে ঘুমানোর আগে। এই জিনিসটা আপনাকে অনেক 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 বেশি হেল্প করবে। এই টেকনিকটা আমি কাজে লাগিয়েছি BCS এ, বিশেষ করে আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে। এবং এই টেকনিকগুলো খাটিয়ে কিন্তু আমার মেডিকেল অ্যাডমিশন টেস্টে আল্লাহর রহমতে আমার ঢাকা মেডিকেলও এসেছে, BCS প্রিলিমিনারিতেও আমার কিন্তু এভাবে 130+ মার্কস এসেছে। এবং সেই সাথে আপনি যে কাজটা করবেন, ডেইলি যদি না পারেন অ্যাটলিস্ট একদিন পর পর OMR এ একটা এক্সাম দিবেন। 200 মার্কসের এক্সামই দিতে হবে সেটা আমি বলছি না, অ্যাটলিস্ট 50টা 40টা, তাও যদি না পারেন অ্যাটলিস্ট 20টা OMR আপনি একটু দাগিয়ে একটু প্র্যাকটিস করেন, যেন আপনার টাইম ম্যানেজমেন্টটা ঠিক হয়। এবং ফোকাস করবেন কোথায়, আই রিপিট, স্ট্রং জোনে ফোকাস করবেন। এই তো গেল আপনার সারাদিন। শুক্রবার শেষ, শনিবার সকাল থেকে আপনি আবার এই কাজটা শুরু করবেন। এবং এইভাবেই আপনার 7 দিনের ডেইলি রুটিনটা আপনার এভাবেই চলতে থাকবে। এখন আসি আসল কথায়, এক্সাম হল স্ট্র্যাটেজি গেম চেঞ্জার। এখান থেকে কেউ কোনো পার্ট মিস করবেন না। এক্সাম হল, পরীক্ষার হলে আপনি কি কি নিয়ে যাবেন। আচ্ছা, পরীক্ষার হলে কি কি নিয়ে যাবেন এটা তো আমরা সবাই জানি, সবাই বলে দেয়। তারপর আমি কিছু কথা বলে দিচ্ছি যেগুলো কেউ বলবে না, আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। কালো কলম আমি সবসময় 2টা রাখতাম, এবং কোনটা করতাম, মোটা কালির কলম রাখতাম। আমি আগে ব্যবহার করতাম ম্যাটাডোর, হাই স্কুল বা এই টাইপের কলমগুলো আমি আগে ব্যবহার করতাম, কিন্তু পরে আমি দেখলাম যে না, সেগুলোতে ফিল আপ করতে আসলে টাইম বেশি লাগে। কেন, সেগুলো হচ্ছে 0.5 mm। এই জন্য আপনি ট্রাই করবেন 0.6 বা 0.7 mm কলমগুলো ব্যবহার করতে। এবং অবশ্যই ডিরেক্ট ব্যবহার করবেন না, ব্যবহার করার আগে একটু দাগিয়ে নেবেন, ভালোভাবে দাগিয়ে নেবেন। মানে বাসায় রিটেন পরীক্ষার জন্য আমরা যেভাবে কলম চালু করে নেই, বাসায় সেভাবে কলমটা একটু চালু করে নেবেন। পেন্সিল রাখবেন 2টা। এখন কথা হচ্ছে পেন্সিল আমি কেন রাখতে বলছি, পেন্সিল দিয়ে তো আমাদেরকে ফিল আপ করতে হবে না। পেন্সিলটা কোন কাজে লাগবে সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। সাথে একটা শার্পনার, একটা ইরেজার এবং 2টা পেপার ক্লিপ রাখবেন। এখন সবচেয়ে ভালো হয়, আমি যে কাজটা করতাম, অনেক সময় দেখা যায় যে আমার 45তম BCS এর সময় খুব টাফ একটা এক্সাম হলে আমার ডিউটি পড়েছিল, তো ওরা শার্পনার, ইরেজার কিছুই নিতে দেয়নি। তো আমি এই জন্য এমন পেন্সিল নিয়েছিলাম যে পেন্সিলের মাথায় ইরেজার লাগানো থাকে, পেন্সিলের মাথায় যেন ইরেজার লাগানো থাকে, ঠিক আছে? কারণ এরকম টাফ ইয়াতে যদি আপনাদের রাফ অ্যান্ড টাফ টিচারদের কাছে যদি আপনার এরকম ওই জায়গায় যদি আপনার পরীক্ষার হলে যদি আপনার সিট পড়ে যে শার্পনার, ইরেজার কিছুই নিতে দিচ্ছে না, তখন পেন্সিলটা নিলে সেটার মাথায় যদি ইরেজার লাগানো থাকে সেটা আপনাকে কাজে দিবে। 2টা পেপার ক্লিপ অবশ্যই রাখতে দিবেন। আই রিপিট, স্ট্যাপলার কিন্তু নিতে দেয় না।
স্ট্যাপলার নিতে দিবে না। তাহলে পেপার ক্লিপ আপনাকে কেন নিতে হবে? এটা যেহেতু 200 নাম্বারে কোশ্চেন, আপনাকে কাগজ দেবে এরকম 4টা, এই একটা এরকম কয়েকটা কাগজ থাকবে এবং কাগজগুলো থাকবে একদম সেপারেট। এজন্য আমি যে কারণে পেপার ক্লিপ নিয়ে গিয়েছিলাম, পেপার ক্লিপটা নিয়ে আমি সেটা স্ট্যাপল করার মতো দুই পাশে আটকে দিয়েছিলাম যেন এটা উল্টে উল্টে না যায়। আর পানি রাখবেন ছোট 250 বা 500 ml। এবং অবশ্যই যে কাজটা করবেন, একটা প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড তো মাস্ট। অ্যাডমিট কার্ড একটা অবশ্যই ভাঁজ করে পকেটে বা পেন্সিল ব্যাগে রেখে দিবেন। এই কথাটা আমি কেন বলছি, এই কথাটা আমি সবসময় সবাইকে বলি, কারণ আমার পরিচিত একজনকে আমি একবার দেখেছিলাম, উনি ভুলে অ্যাডমিট কার্ডটা উনি হচ্ছেন ফাইলে করে রেখে এসেছিলেন, ফাইলটা উনি ভুলে সিএনজিতে রেখে এসেছেন। তো উনি যদি তখন অ্যাডমিট কার্ডটা ভাঁজ করে, একটা পার্ট যদি উনি ভাঁজ করে পকেটে বা পেন্সিল ব্যাগে রেখে দিতেন, তাহলে কিন্তু ওনার এই প্রবলেমটা হতো না। এই জন্য এই কাজটা আপনারা অবশ্যই করবেন। আর পেন্সিলটা আর কি কাজে লাগবে, পেন্সিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা আমি একটু পরেই বলে দিচ্ছি। পেন্সিল নিতে হবে এই কারণে, ওএমআর ফিল আপ সবচেয়ে ডেঞ্জারাস জিনিস। একবার যদি আপনি রোল নাম্বার ভুল ফিল আপ করে ফেলেন, সেটা কিন্তু একদম একদম গন, আর কিছু করার নাই। এজন্য আমি যে কাজটা করতাম, কোচিং এ যদিও আমার কয়েকবার রোল নাম্বার ফিল আপ করে অভ্যাস হয়ে গিয়েছিল, প্রথমে আমি পেন্সিল দিয়ে আমার রোল নাম্বারটা ফিল আপ করতাম, পেন্সিল দিয়ে ওএমআরটা ফিল আপ করতাম, পেন্সিল দিয়ে ওএমআর ফিল আপ করে আমি চেক করতাম যে আমার ফিল আপটা ঠিক আছে কিনা, তারপর আমি কলম ব্যবহার করতাম। আর অবশ্যই সবাই সবকিছুতে সাইন করবেন। কয়েক জায়গায় আমাদেরকে সাইন করতে হয় ছবির পাশে, তারপর আমাদের ওএমআর হোক বা হোয়াট এভার, ওএমআর এর টিচারের সাইনটা ভালোভাবে চেক করবেন। ঘন্টা বাজার পরপরই কিন্তু দাগানো শুরু করবেন, ঘন্টা বাজার আগে এই কাজটা কখনোই করবেন না। এর আগে কিন্তু কয়েকজনকে কিন্তু এক্সপেল করে দেওয়া হয়েছে এই কাজে। কিছু কিছু এক্সাম হলে দেখা যায় যে ঘন্টা বাজার আগেই, কারণ ঘন্টা মানে বেল দেওয়ার পরে কোশ্চেন দিতে দিতে একটু টাইম লেগে যায়। এজন্য কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টিচাররা হয়তো বেল বাজার আগেই কোশ্চেনটা দিয়ে দেয়, কিন্তু তারা স্ট্রিক্টলি বলে দেয় যে আপনারা কেউ কোশ্চেন উল্টাবেন না। ওইখানে কেউ যদি একটু মাতব্বরি করে যদি আগে ভাগেই দাগানো শুরু করে দেয়, তাদেরকে কিন্তু এক্সপেল করে দেয়। এরকম কিন্তু হিস্ট্রি হয়েছে, এরকম কিন্তু হয়েছে অতীতে। এখন কোনটা কিভাবে দাগাবেন, কি দাগাবেন, কতগুলো দাগাবেন? প্রথমে সহজ পার্টটা দাগাবেন, কঠিন পার্ট পরে। যেমন আপনি যদি জিকেতে এক্সপার্ট হন, বাংলাতে এক্সপার্ট হন, বা সায়েন্স আইসিটিতে এক্সপার্ট হন, সেইটা আপনি আগে দাগাবেন। জিকেতে এক্সপার্ট হলে আপনি আগে জিকে দাগাবেন। ম্যাথ, ইংলিশ, আইসিটি এগুলো পরে দাগানো বেটার। পরে দাগানো বেটার আমি কেন বলছি, কারণ এইগুলো দাগাতে টাইম বেশি লাগে। আমি এটা বলছি না যে এগুলো কঠিন, এগুলোতে চিন্তা করতে হয় বেশি, টাইম বেশি লাগে। আপনি প্রথমেই যদি আপনার পুরো এনার্জিটা ম্যাথ, ইংলিশ বা আইসিটি, যেহেতু আমাদের 4টা সেট থাকে, এ বি সি ডি 4টা সেট থাকে, এক এক সেটে এক একটা দিয়ে শুরু হয়। আপনার যেটা দিয়েই শুরু হোক না কেন, আপনি একটু ট্রাই করবেন ম্যাথ, ইংলিশ, আইসিটি বা সায়েন্স এগুলো একটু পরে দাগাতে। কারণ প্রথমেই যদি আপনি এখানে অনেক বেশি টাইম লাগিয়ে ফেলেন, ব্রেন ম্যাক্সিমামই যদি আপনি এখানে ইউজ করে ফেলেন, তাহলে দেখা যাবে যে পরে আপনার ওই যে 105 নাম্বার মেমোরাইজিং পার্ট, ওইখানে দেখা যায় যে ব্রেন খুব একটা তেমন একটা কাজ করে না। আর একটা প্রশ্নে খুব বেশি সময় নেবেন না। আপনি যদি দেখেন 1 নম্বর প্রশ্ন, এটা আপনি জীবনেও দেখেননি, সোজা ওটা স্কিপ করে চলে যান, ওটা আপনার দাগানোরই দরকার নাই। 2 নম্বর প্রশ্নটা হয়তো আপনি দেখছেন একটু একটু পারি, এখানে একটা ডট দিয়ে চলে যান। 3 নম্বর প্রশ্নটা আপনি পারেন, পারার সাথে সাথে আপনি ওএমআরটা ফিল আপ করে ফেলবেন। এইগুলো হচ্ছে এক্সাম টেকনিক। এটা আমি ডিটেলস আরো পরে বলছি। আমি যেভাবে করতাম 3 রাউন্ড মেথডে আমি কাজ করতাম। 3 রাউন্ড মেথড জিনিসটা কি? 3টা রাউন্ডে, রাউন্ড 1টা হচ্ছে শিওর শট, এটা 45 থেকে 50 মিনিট, মানে একদম 100% শিওর আমি 200টা কোশ্চেন একদম থরলি আমার খুব ফাস্ট দেখা শেষ। এবং এই 50 মিনিটে আমি মোটামুটি শিওর যে এই 50 মিনিটে আমি যদি 50টা দাগাই, 50 মিনিটে আমি হয়তো 80টা দাগিয়েছি, 80টা দাগালে তার মধ্যে 75টা আমার কারেক্ট হবে। এই অবস্থা। রাউন্ড 2তে কি হবে? একটু টাফ, 50 মিনিট আমার শেষ, 45 বা 50 মিনিট আমার শেষ। আগামী অলরেডি 1 ঘন্টা মানে 50 মিনিট আমার পার হয়ে গিয়েছে, 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত এই পার্টটা, যেখানে আমি দেখবো 2টা অপশন পারি, 2টা পারি না, সেই সময়টা আমি রাউন্ড 2তে দিব। রাউন্ড 3টা আমি কখন করব?
যদি প্রায় 50 to 60% শিওর আমি, সেক্ষেত্রে আমি লাস্ট 20 মিনিট এখানে আমি ব্যয় করব। আর লাস্ট 10 মিনিট আপনি কি করবেন? লাস্ট 10 মিনিট এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে গিয়ে সবাই নার্ভাস হয়ে যায়। এখানে গিয়ে সবাই কি করে, ওই মাটা হাতে নিয়ে গুনতে থাকে, আমি এতগুলো দাগিয়েছি, এতগুলো দাগিয়েছি, এতগুলো দাগিয়েছি। আচ্ছা, আমাকে 130 তুলতে হবে, আমি তো দাগালামই মাত্র 125টা, তাহলে 130 এখন আমি কিভাবে তুলবো? আচ্ছা দেখি আরো কয়েকটা দাগাই, বা আমি হয়তো 140 তোলা টার্গেট করেছি, আমি দাগিয়েছি হয়তো 135টা, তাহলে দেখি আরো 5-6টা দাগাই। এই কাজটা কিন্তু করা যাবে না। সবসময় যে 130 পাওয়ার মতো কোশ্চেন হবে তা কিন্তু না। যেমন ধরেন আমাদের 47তম বিসিএস যে কোশ্চেনটা এসেছিল সেটা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট ছিল। এখানে কিন্তু 130 মানে 92 পেয়ে সবাই টিকেছে। কাজেই আমি যখন দেখলাম যে 47তম বিসিএস প্রিলিমিনারিতে আমি অ্যাটেন্ড করেছিলাম, তো আমি দাগাতে দাগাতে দেখলাম আমি বরাবরই তো 130+ আমার টার্গেট রাখি। তো এইটা আমি দাগাতে গিয়ে দেখলাম যে না, এটার কোশ্চেনটা একটু টাফ। এখানে আমি যদি 130+ মার্কস তোলার চেষ্টা করি, সেটা বরং আমার নেগেটিভ হয়ে যাবে, এবং আলটিমেটলি আমি দাগাইনি। এবং আমার পরিচিত যারা 44, 45, 46-এর কথা চিন্তা করে 130+ দাগানোর চেষ্টা করেছে, 130+ উঠানোর চেষ্টা করেছে জোর করে, তাদের সবারই কিন্তু আলটিমেটলি মার্কস নেগেটিভ এসেছে, এবং আলটিমেটলি তাদের 47 প্রিলিটা আসে নাই। এবং ব্লাইন্ড গেস, আন্দাজে দাগানো, এটা একদম টোটালি বাদ দিবেন। আর লাস্ট 20 কোশ্চেন কামরুল, এটা আমি কি বলছি, লাস্ট 20টা কোশ্চেন মানে কিন্তু 180 থেকে 200 নাম্বার না। লাস্ট 20টা কোশ্চেন মানে হচ্ছে এই যে একদম রাউন্ড 3-তে লাস্ট 20টা যে কয়েকটা কোশ্চেন নিয়ে আপনি চিন্তা ভাবনা করছেন, তখন আপনি সবচেয়ে বেশি স্লো ডাউন করবেন, কারণ এই জায়গায় সবচেয়ে বেশি র্যাঙ্ক সুইং হয়। কারণ আপনি যদি 2টা ভুল করেন, আপনার 2টা ভুল করলে আপনার একটা কোশ্চেনের মার্কস কিন্তু কাটা। কাজে এই কাজটা করা যাবে না, কারণ নেগেটিভ মার্কিং আছে। আচ্ছা, এই কথাগুলো আমি আপনাদেরকে এভাবে লিখে এনেছি কারণ এগুলো একদমই আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। আর আমি একটা জিনিস ফলো করতাম, রুল 50-50। এটা আমি কখন ফলো করতাম? এটা আমি ফলো করতাম হচ্ছে রাউন্ড 2-তে, এলিমিনেশন, বিট টাফ, সেকেন্ড টাইমে। আমরা অনেক সময় দেখি 2টা অপশন পারি, মানে 2টা অপশন আমি শিওর যে হবে না, আর বাকি 2টার মধ্যে আমার কনফিউজিং লাগছে, তো বাকি 2টার মধ্যে থেকে একটা আমি ঠিক করে ফেলি। কিংবা দেখা যাচ্ছে যে 2টা পরিষ্কার আমার কাছে ঠিক মনে হচ্ছে, তাহলে এদের মধ্যে কোনো একটা অ্যান্সার, বাকি 2টা আমি মেন্টালি বাদ দিয়ে দিচ্ছি। তো এইভাবে নেগেটিভ থিঙ্কিং। আর আরো একটা কাজ করা যায়, যেমন ধরেন কোশ্চেনে 4টা অপশন আছে, যেটা ভুল অপশন সেটা আপনি আগে কেটে দেন, তাহলে আপনার কারেক্টটা ফাইন্ড আউট করাটা ইজি হবে। এগুলো কিন্তু এক্সাম স্ট্র্যাটেজি, এগুলো যারা ফলো করবে তারাই কিন্তু 130+ পাবে। এখন আসেন, এখন আমি একটু সাবজেক্ট ওয়াইজ যাচ্ছি। বানান, আমি যে কাজটা করতাম, অপশন দেখতাম না আমি বাংলা বানান, অপশন দেখলে মাথা খারাপ হয়ে যেত। অপশন না দেখে আমি নিজে পেন্সিল দিয়ে লিখে ট্রাই করতাম। কেন আমি এই কারণে আমি পেন্সিল নিতে বলেছি, কেন? কারণ অনেক টিচার দেখা যায় কি এক্সাম হলে কলম দিয়ে লেখাটা প্রিফার করে না। প্রাইমারিতে নাকি এর আগে খাতা মানে প্রাইমারিতে নাকি, এটা আমার শোনা কথা, আমি শিওর জানি না, প্রাইমারিতে নাকি এর আগে কলম দিয়ে দাগানোর কারণে কোশ্চেন পেপার নাকি নিয়ে গিয়েছিল, শোনা কথা। তো আপনি যে কাজটা করবেন পেন্সিল দিয়ে, এই জন্য পেন্সিল দিয়ে করে ফেলবেন। আর টিচার যদি আসে বা কেউ যদি কোনো কিছু বলতে চায়, তাহলে আপনার ইরেজার তো আছেই, সেটা দিয়ে মুছে ফেলবেন। ধ্বনি বা শব্দ আপনি কি করবেন? আমি যে কাজটা করতাম, নিজে উচ্চারণ করতাম, নিজে উচ্চারণ করলে সঠিকটা পাওয়া যায়। আর 3 নম্বর টেকনিক, এটা হচ্ছে একেবারেই ফাঁকিবাজি একটা টেকনিক, কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল। ধরেন যে কয়েকটা সেন্টেন্স বা কয়েকটা ওয়ার্ড আপনি বুঝতে পারছেন যে কোনটা কিরকম হবে, আপনি সঠিকটা খুঁজে বের করতে পারছেন না, যেটা পড়লে একটু মনে মনে পড়বেন, মনে মনে পড়লে দেখবেন যে যেটা কানে ভালো লাগে না সেইটা ভুল হয় ম্যাক্সিমাম টাইমে। এটা হচ্ছে আমাদের সাবকনশিয়াস মাইন্ডের টেকনিক। এই হলো বাংলা। বাংলাতে একটু কমই আছে, এজন্য বাংলাতেই 3টা পয়েন্টই আছে। এইবার আসেন ইংলিশ, ইয়ার টেস্ট, ওই একই কথা, সেন্টেন্স পড়ে কানে ভালো লাগছে কিনা, মোর দ্যান 50% টাইমে কিন্তু আপনি এভাবেই ধরতে পারবেন। যেটা একটু অকওয়ার্ড শোনায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন সেটাই ভুল। এখন আসি ভোকাবুলারি।
এটা হচ্ছে যদি আপনার ওই সেন্টেন্স কারেকশন, এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার সেন্টেন্স কারেকশন পার্টের জন্য। এখন আসেন ভোকাবুলারি। ভোকাবুলারি এমন একটা জিনিস, সারাদিন পড়লেও যে এটা কমন আসবে তার কোনো গ্যারান্টি নাই। এখন ওয়ার্ড না জানলেও আমি অ্যান্সার করতাম কিভাবে? প্রিফিক্স, সাফিক্স, রুট, এগুলো যদি আপনার একটু বোঝা থাকে, এন হলে কি হবে, আন হলে কি হবে, এগুলো যদি আপনার একটু জানা থাকে, দেখা যায় যে ওয়ার্ড না জানলেও প্রিফিক্স, সাফিক্স, রুট এগুলো দিয়ে আপনি অপশন এলিমিনেট করতে পারবেন। অপশন এলিমিনেট করলেই দেখা যাবে যে আপনি প্রায় 50% মিনিং বের করতে পারছেন। এইবার আসেন প্রিপোজিশন। ফিক্সড পেয়ার না মিললে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা মনে নাই, কনটেক্সট বেসড প্রিপোজিশন ধরে ফেলেন। এবং এটাও হচ্ছে এই টাইপের সেন্টেন্স পড়ুন, কানে ভালো লাগছে কিনা, ম্যাক্সিমাম টাইমে দেখবেন এটাই কারেক্ট হবে। এবার ম্যাথমেটিক্স আর মেন্টাল অ্যাবিলিটি। এখন ধরেন যে আপনার ম্যাথমেটিক্সের একটা এক্স এর বিশাল একটা সমীকরণ দিয়েছে, x-2 x-5 এটসেট্রা এটসেট্রা সমান x মাইনাস এত এত এত। আপনি দেখেই বুঝতে পারছেন যে এটা রিটেন খাতায় করলে আপনার প্রায় 3 পৃষ্ঠা লাগবে। তো সেই মুহূর্তে আপনি কি করবেন? সেই মুহূর্তে বেটার হচ্ছে আপনার অপশন টেস্ট করা। অপশন টেস্ট করে ক খ গ খতে এক্স এর যে কয়েকটা মান দেওয়া আছে সেই কয়েকটা মান আপনি জাস্ট ডান পক্ষে বাম পক্ষে বসিয়ে দেখেন কত সময় যে সেটাতে মিলছে কিনা, কোনটাতে মিলে যাচ্ছে, তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর মানসিক দক্ষতার ক্ষেত্রে মিরর বা ওয়াটার রিফ্লেকশন, আয়নাতে কেমন দেখাচ্ছে, পানিতে প্রতিচ্ছবি কেমন দেখাচ্ছে, ওটা আপনি কোশ্চেন পেপারের উপর ট্রাই করবেন। মিরর হয়তো একটু এইভাবে আসবে, এইভাবে আসবে। তো আপনি কোশ্চেনের উপর কলম দিয়ে একটু ডিপ করে দাগিয়ে দেখবেন, তারপর কোশ্চেন পেপারটা উল্টে দেখবেন যে কোনভাবে দেখা যাচ্ছে। এই আর ম্যাথমেটিক্সে আমাদের যে প্রবলেম, আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আমাদের একটা ইগো কাজ করে। এটা আমার নিজেরও ভুল হয়েছিল, এই জন্য ইগো ট্র্যাপ এটা আমি নিজে লিখে এনেছি। একটু সময় দিলেই হবে। আলটিমেটলি আমার কি হয়েছে, প্রায় 3 মিনিটের মতো আমি টাইম দিয়েছি একটা ম্যাথের পিছনে, কিন্তু পরে আমি দেখি ম্যাথটা আমি আর মিলাতে পারি নাই। পরে আমার মনে হলো যে ওই সময় যদি আমি আরো একটা প্রশ্ন অ্যান্সার করতাম, আমার হয়তো আরো 2-3টা প্রশ্ন, 3 মিনিটে হয়তো আমার আরো 2-3টা প্রশ্নের মার্কস বাড়তো। এই কারণে আমি বলছি, যদি দেখেন যে 2 মিনিট পার হয়ে যাচ্ছে একটা ম্যাথের পিছনে, তাহলে সেটা স্কিপ করে দেওয়াটা বেটার। নৈতিকতা, সুশাসন। আচ্ছা, এখানে আমি বললাম যে এখানে স্ট্র্যাটেজি বুঝতে পারলে, মানে টেকনিক বুঝতে পারলে এখানে মার্কস তোলাটা ইজি। কিভাবে? যে অপশনগুলো সব সময়, কখনোই না, একমাত্র, সম্পূর্ণ, 80% টাইমে সেটা ভুল। 80% টাইমে ভালোভাবে মাথায় ইয়ে করবেন। তাহলে এখন কোন অপশনটাকে আপনি সিলেক্ট করবেন? ওই যে 2টা পারি 2টা পারি না, 2টা পারি 2টা পারি না, 2টা ভুল 2টা ঠিক। 2টা ঠিক মনে হচ্ছে, সেটার মধ্যে যে অপশনটা খুব আইডিয়াল না আবার খুব সেলফিশও না, সেটাই কারেক্ট, মাঝামাঝিটাই কারেক্ট। ম্যাক্সিমাম ক্ষেত্রে নৈতিকতা, সুশাসন ওরা কিন্তু এই মিডল টেকনিকটাই ফলো করে। তারপরও যদি আপনার কনফিউশন হয় যে কি করবেন, তাহলে আপনি দেখবেন যে কোনটাতে পাবলিক ইন্টারেস্ট বেশি। পার্সোনাল ইন্টারেস্টের চাইতে পাবলিক ইন্টারেস্ট বেশি, মানে আমার উপকার হবে না, মানুষের উপকার হবে। মানুষের উপকার হবে বেশি, যে সেইটা যেরকম হয় সেটাই আনসার। এগুলো হচ্ছে মানে একদম কোনো বইয়ে বা কোনো কিছুতে আপনারা লেখা পাবেন না, এগুলো হচ্ছে একদমই আপনাকে মানে কি বলবো, সাবকনশিয়াস মাইন্ড দিয়ে একটু ফাঁকিবাজি টেকনিক আর কি। আর সব সাবজেক্টের ক্ষেত্রে 1 থেকে 200টা কোশ্চেন থাকবে। কোশ্চেন দেখে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই কোশ্চেনটা আমি কোথাও পড়েছি, 1 নম্বর কোশ্চেন আপনি আমি এটা একটু আগেও বলেছি, 1 নম্বর কোশ্চেন আমি হয়তো এটা জীবনেও দেখি নাই, ওটা ওখানেই বাদ। 1 নম্বর কোশ্চেন আমি অ্যান্সারই করবো না। 2 নম্বর কোশ্চেন এটা দেখেছি কিন্তু এই মুহূর্তে মনে পড়ছে না, একটা ডট দিয়ে চলে যান। 3 নম্বর কোশ্চেন দেখেছি, মনে পড়ছে না, এটাও ডট দিয়ে চলে যান। 4 নম্বর কোশ্চেন ডিরেক্ট পারি, সাথে সাথে ওএমআর ফিল আপ করবেন। এটাই আমি এখানে লিখে নিয়ে এসেছি। আর আমরা এক গাদা যে মিস্টেক গুলো করি, কোশ্চেনটা ভালোভাবে না পড়েই, এইটা তো জানি কোশ্চেন হয়তো ভালোভাবে আমরা পড়িই নাই, কোশ্চেন না পড়া। আরেকটা হচ্ছে ওভার কনফিডেন্স, একটা হচ্ছে আন্দাজে ওএমআর ফিল আপ করা। ইগো ট্র্যাপ যেটা আমরা করি ম্যাথে, আর ওভার অ্যাটেম্পট জিকে, এই কাজটা সবচেয়ে বেশি মানুষ করেছে 47th পিলিতে। আমার পরিচিত কয়েকজনও আবার করেছে 47th পিলিতে। আর নৈতিকতাতে কি, এখানে ওভার থিঙ্কিংটা সমস্যা হয়।
লাস্ট 30 মিনিটস প্যানিক আর স্কিপিং ওএমআর। স্কিপিং ওএমআর এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকে মনে করে কি অনেকে মনে করে কি যে আচ্ছা বাংলাতে 30 নম্বর, আমি 1 থেকে 30 পর্যন্ত কোশ্চেনগুলো ডট 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 দিয়ে প্রথমে আমার কোশ্চেন পেপারে দাগিয়ে রাখি, পরে 30টা আমি একবারে ওএমআর এ ফিল আপ করবো। এইটা একটা চরম ভুল। কেন? কারণ দেখেন, আপনি প্রথমেই যখন 1-এর সাথে একটা ওএমআর এ ফিল আপ করবেন, 2-এর সাথে দুইটা ওএমআর এ ফিল আপ করবেন, 3-এর সাথে 3টা ওএমআর এ ফিল আপ করবেন, তাহলে দেখেন আপনাকে কিন্তু পরবর্তীতে আর ব্যাক করতে হচ্ছে না। কিন্তু আপনি যদি একবার মনে করেন যে আমি 1 থেকে 30 পর্যন্ত সবগুলো কোশ্চেনের ভিতরে এভাবে একটা একটা করে ডট দিয়ে রেখে পরে আবার আমি ওএমআর থেকে আবার আমি ফিল আপ করবো, তাহলে কিন্তু আপনার ডাবল টাইম লাগবে। সেটাই আমি বলছি এখানে, যে ওএমআর স্কিপ করা যাবে না। টাইম স্প্লিট, এটা তো আমি অলরেডি আগেই বলে দিয়েছি। শুধু যেগুলো 100% শিওর, প্রত্যেকটা কোশ্চেনে আপনি টাইম কেমন নেবেন, ফিল আপ করা সহ 15 সেকেন্ডের মধ্যে আপনি ফিল আপ করে ফেলবেন। ওএমআর একদম সাথে সাথে ফিল আপ করে ফেলবেন, এবং এখানেই দেখবেন যে আপনার 90% কারেক্ট হবে। প্রায় 80 থেকে 85, 80 থেকে অনেক সময় আপনি 90টাও হয়তো অ্যান্সার করতে পারবেন, দেখবেন যে এর মধ্যে 90% আপনার কারেক্ট হয়ে গিয়েছে। এই জন্য আমি বলছি প্রথম 50 থেকে 45 মিনিটে একদম কনফার্ম, একদম শিওর যেগুলো আপনি 200 নম্বরের মধ্যে, সেটা আপনি অ্যান্সার করবেন। সেকেন্ড পার্টে কি করবেন? এই যে 2 অপশন বাদ দিয়ে যেগুলো করতে পারেন, যেমন জিকে, ইংলিশ, এথিক্স, সায়েন্স, প্রায়োরিটি। ম্যাথ টাইম ট্রাই করবেন 2 মিনিটের মধ্যে করার, এবং এখানেই দেখবেন যে আপনার প্রায় 70%-এর মধ্যে কমন ইজি হয়ে যাবে। তারপর ফেজ 3, এইখানে আপনি কি করবেন? লাস্ট টাইম সব মার্কড কোশ্চেন আপনি রিভিউ করবেন, যে যেগুলো আপনি পারেন 1 থেকে 200 পর্যন্ত সবগুলো কোশ্চেন আপনি ট্রাই করেছেন কিনা, সবগুলো কোশ্চেন ট্রাই করেছে কিনা, এবং সেফলি গেস করে আপনি ঠিক করেছেন কিনা, ওএমআর এ আপনার কোনো মিসম্যাচ আছে কিনা। এবং লাস্টে আপনি যদি কোনো অ্যাটেম্পট নিতে চান, আপনি 10টা ট্রাই করতে পারেন, সর্বোচ্চ আপনি 15টা ট্রাই করতে পারেন। খুব বেশি ট্রাই করার দরকার নাই, মানে ব্রেইনে বেশি স্ট্রেস দিতে গেলে কিন্তু দেখা যায় যে হিতে বিপরীত হয়ে যায়। আর ওএমআর এর কিছু ক্রিটিক্যাল স্ট্র্যাটেজি আছে। কোশ্চেন ওয়াইজ ফিল, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি, যে 3 নম্বর কোশ্চেনটা আমি পারি, 3 নম্বরটা আমি সাথে সাথে ওএমআর ফিল আপ করে ফেলবো। আর ইউজ ডট টেকনিক। ইউজ ডট টেকনিক মানে কি? যেমন 4 নম্বর কোশ্চেন ফিল আপ করবো, যেমন 4 নম্বর কোশ্চেন আমি ফিল আপ করতে গিয়ে এখানে ক, খ, গ, ঘ দেওয়া আছে। অপশনটা দেখে আমি বুঝলাম যে গটা কারেক্ট, গটা ফার্স্টে আমি একটা ডট দিলাম। গটা ডট দেওয়ার পরে আমরা অনেক সময় দেখা যায় যে একটা খ পার্টটা অর্ধেক ফিল আপ করার পরে আমার মনে হলো যে আরে খটা তো ভুল, গটা কারেক্ট। তো সেটাতে আপনাকে এই বিষয়টা হেল্প করতে কিভাবে হেল্প করবে? গটাতে আপনি একটা ডট দিলেন সাইডে, ডট দেওয়ার পর ফিল আপ করতে গেলে তখন আপনার মনে হলো যে না, গটা তো ভুল, খটা কারেক্ট, তখন ওই ডটটুকুই কিন্তু আপনার থাকলো, এটা কিন্তু আপনার সাথে সাথে ফিল আপ হলো না, খটা পরে আপনি ফিল আপ করে ফেলেন, গটা আপনার এই অবস্থায় আছে। তাহলে আলটিমেটলি ওএমআর কি করবে? ওএমআর কিন্তু আপনার খটাই কাউন্ট করবে, কারেক্টটাই কাউন্ট করবে, ভুলটা কিন্তু কাউন্ট করলো না। আর প্রত্যেকটা ওয়ান কোশ্চেন ওয়ান স্ক্যান মানে কি? প্রত্যেকটা কোশ্চেন পড়ার সাথে সাথে আপনি খেয়াল করবেন যে আপনি 3-এর অ্যান্সার 3-এই দাগাচ্ছেন কিনা, ওএমআর এর 3-এই দাগাচ্ছেন কিনা। আর ওয়ান কোশ্চেন ওয়ান স্ক্যান, এটার আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি দেখবেন ক, খ, গ, ঘ কিভাবে দেওয়া আছে। কখনো কখনো দেখবেন ক, খ, গ, ঘ এভাবে দেওয়া থাকে, আবার কখনো দেখবেন ক, খ, গ, ঘ কখনো এভাবে দেওয়া থাকে, ক, খ কখনো পাশাপাশি দেওয়া থাকে, গ, ঘ পাশাপাশি দেওয়া থাকে, আবার কখনো ক, খ, গ, ঘ এভাবে নিচে নিচে দেওয়া থাকে। এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে এটা যারা ভুল করে তাদের কিন্তু অনেক বেশি নেগেটিভ চলে আসে, দেখা যাচ্ছে একদম পারা কোশ্চেনও খয়ের জায়গায় গ দাগিয়ে দেওয়ার কারণে ক আর ঘ তো ভুল হয় না, খ গই ভুল হয়ে যায়। আর সেকশন চেঞ্জ করার সময় একটা পজ নেবেন। কেন? আমি যদি বাংলা দিয়ে শুরু করি, বাংলা দিয়ে শুরু করলাম, 30টা কোশ্চেন আমার দাগানো শেষ, 31 নাম্বার থেকে আমার ইংরেজি শুরু, আমি অ্যাটলিস্ট 5 সেকেন্ড আমি একটা বিরতি নিব, ব্রেইনটাকে একটু রেস্ট দেওয়ার জন্য, যেন আমার ব্রেইনটা বুঝতে পারে যে না, আমার বাংলা সলভ করা শেষ, এখন আমাকে ইংলিশটা সলভ করতে হবে। পেপার আর কিছু কি আসছে না নাকি? এক্সকিউজ মি, একটু হয়তো প্রবলেম হচ্ছে।
আচ্ছা, এখন কি কি করতে হবে সেটা তো আমি অলরেডি বলে দিয়েছি, কি কি অ্যাভয়েড করতে হবে। লাস্ট মোমেন্টে প্যানিক, লাস্ট মোমেন্টে প্যানিক হওয়া যাবে না, এটা হচ্ছে সহজ কথা। কারণ লাস্ট মোমেন্টে প্যানিক হয়ে সবাই কি করে, কয়েকটা অতিরিক্ত দাগিয়ে ফেলে। আলটিমেটলি কি হয়, আলটিমেটলি আমাদের নেগেটিভ মার্কিং চলে আসে। আর কখনো দেখবেন ক খ গ ঘ এভাবে কোনোটা অর্ধেক অর্ধেক করে আমাদের ফিল আপ করা আছে কিনা, এইটা যেন না হয়। স্কিপিং কোশ্চেন নাম্বার ইন ওএমআর, এটা আমি অলরেডি আগেই বলে দিয়েছি। কোশ্চেন নাম্বার যেন আমরা ওএমআর এ কোনোভাবেই স্কিপ না করি। আর রিরাইটিং মেনি বাবলস লেট, এটার মানে কি, মানে হচ্ছে ওএমআর এ যেন আমরা একদম লাস্ট মোমেন্টে অনেক কিছু দাগিয়ে না ফেলি। এখানে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আমি এখান থেকে দেখাচ্ছি। ওকে, অ্যাভয়েড দিস। আর এখন লাস্ট 10 মিনিটস। এখন আমাদেরকে কি 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 করতে হবে, কি কি অ্যাভয়েড করতে হবে সেটা তো অলরেডি আমি বলেই দিলাম। আমার 37 নম্বর স্লাইড চলে এসেছে, এখন আমার 38 নম্বর, মানে এখন আমার লাস্ট স্লাইড। এখন কথা হচ্ছে লাস্ট 5 মিনিটস বা 10 মিনিটস আমি কি করতে নিষেধ করেছি, প্যানিক করতে নিষেধ করেছি। আর তাহলে লাস্ট 10 মিনিটস বা 5 মিনিটস আমরা কি করব, সবার আগে ওএমআর শিটটা হাতে নিয়ে, এটা যদি আমার ওএমআর শিট হয়, এটা হাতে নিয়ে সবার আগে আমি চেক করবো যে আমার রোল নাম্বারটা ফিল আপ করেছি কিনা, সেট কোডটা কারেক্ট আছে কিনা। এটা যখন আপনাদেরকে কোশ্চেনটা দিবে, যদিও আগে থেকেই সেট কোডটা ফিল আপ করা থাকে, কোশ্চেন নিয়ে তো আপনি প্রথমে একবার চেক করবেনই যে সেট কোড, এটা আপনাকে এক্সাম হলে ইনভিজিলেটর যারা থাকবেন তারাও আপনাদেরকে বলে দিবেন যে সবাই একটু চেক করে দেখেন যে সেট কোডটা কারেক্ট আছে কিনা, এটা টিচার অবশ্যই বলবেন। আবার আপনি চেক করবেন ওএমআর জমা দেওয়ার আগে কোনো ডাবল শেডিং আছে কিনা। বিশেষ করে ওএমআর এ কিছু পার্টে কিছু জায়গায় কিন্তু লেখা থাকে যে এই বক্সের ভেতর দাগ দেওয়া নিষেধ, বা ওই সব জায়গায় আপনার কোনো শেড বা কোনো কিছু পড়ে গিয়েছে কিনা। আর আপনি অবশ্যই চেক করে দেখবেন যে আপনি সব জায়গায় সিগনেচার করেছেন কিনা। আপনার সিগনেচার যে শুধু আপনার ওএমআর এর ওখানে নাম লেখা শুধু সেটাই কিন্তু না, আপনাকে আরো একটা বা দুটা কাগজ দিবে যেখানে আপনার ছবি সহ পাশে আপনাকে সিগনেচার করতে হবে, এবং আপনার চেহারার সাথে টিচার মিলিয়ে দেখবেন যে আপনিই কিনা। এবং আপনি যতগুলো কোশ্চেন, সবগুলো কোশ্চেন আপনি অ্যাটেম্পট করেছেন কিনা, এবং সবগুলো কোশ্চেন আপনি দাগিয়েছেন কিনা, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কারো কি আর কিছু জানা যাচ্ছে? আপনাদের কারো কি আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে বলেন, আমি শেষ করে দিচ্ছি। বা আপনারা কোনো স্লাইড, যদি আমি এখানে আপনাদের কমেন্টগুলো দেখতে পাচ্ছি, আপনারা কেউ যদি আর কোনো পার্ট যদি আপনারা আবার দেখতে চান সেটা বলতে পারেন, আমি আপনাদেরকে সেটা রিপিট দেখাবো। আচ্ছা, আমি এতক্ষণ আপনাদের সাথে অনেক অনেক কথাবার্তা বললাম, বেশ কিছু ফাঁকিবাজি টেকনিকও আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো আসলে কোশ্চেন, এক্সাম হলটা আসলে কি, এক্সাম হল এটা হচ্ছে একটা মানে জাস্ট লাইক এ ওয়ার। একটা কথা আছে না যে এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তো এক্সাম হলে আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে এনি হাউ কিন্তু অ্যান্সারটা কারেক্ট করতে হবে। তো সেটার জন্য যদি ওই মোমেন্টে এক্সাম হলে ওখানে যদি আপনাকে একটু ফাঁকিবাজি টেকনিকে যেতে হয়, সেটা আপনি অবশ্যই করবেন। আর এক্সাম হলে ঢোকার আগে, এক্সাম হলে যাওয়ার আগে আপনি কি নিয়ে যাবেন, পরীক্ষার হলে আপনি কি কি নিয়ে যাবেন সেটা তো আমি বলে দিয়েছি। এখন পরীক্ষার হলে আপনি ঢুকে গিয়েছেন, টিচারও রুমে চলে এসেছে, কিন্তু এখনো ঘন্টা দেয়নি, তখন আপনি কি করবেন? যাওয়ার আগে অবশ্যই আপনার ওয়াশরুমে যদি আপনার যাওয়ার প্রয়োজন হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাঝখানে কিন্তু টিচার আপনাকে উঠতে দিবে না। যদি যাওয়ার প্রয়োজন হয় সবার আগে এই বিষয়গুলো আপনি চেক করে আসবেন। ওয়াশরুমে যদি যাওয়ার প্রয়োজন হয়, বা সকালবেলা যদি চা কফি এরকম কোনো কিছু যদি খাওয়ার অভ্যাস থাকে, বা স্ট্রেস রিলিফ করার কোনো কিছু যদি আপনাদের কোনো অভ্যাস থাকে, কারোর আছে চা কফি খাওয়ার অভ্যাস, যা কিছু করা দরকার করে নেবেন।
তাহলে আর আমি যেগুলো বলেছি এগুলো যথাসম্ভব ফলো করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না। ঘন্টা বাজার পর দাগানো শুরু করবেন এটসেট্রা। পেন্সিল দিয়ে এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যে পেন্সিল দিয়ে প্রথমে রোল নাম্বারটা ফিল আপ করবেন, তারপরে কলম দিয়ে একটু করবেন। আর অবশ্যই সবাই একটু ভালোভাবে চেক করবেন যে সব পার্ট আপনি অ্যান্সার করে গিয়েছেন কিনা। আর আমি যেভাবে বলেছি এভাবে 3 রাউন্ড মেথড আছে, 50-50, তারপর বাংলা, ইংলিশ, বাংলা, ইংলিশ, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, নৈতিকতা এবং সব সাবজেক্টের ক্ষেত্রে। এই সবগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি আপনাদের আর কারো কোনো সমস্যা হবে না।